সুলুসাগরের গভীরে রয়েছে একটি অদ্ভুত দ্বীপ, যেখানে কেউ গেলে আর মানুষ ফিরে আসতে পারে না। শোনা যায় সেখানে লুকিয়ে রাখা হয়েছে অনেক ধনরত্ন, আর সেই ধনরত্ন পাহারা দিচ্ছে কিছু যক্ষিণী। যক্ষিণী বলে সত্যি কি কিছু হয়, নাকি এটা মানুষের মন গড়া কথা? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম সুলুসাগরের ভুতুরে দেশে। গল্পটি নেওয়া হয়েছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা কুমার বিমলের অ্যাডভেঞ্চার সমগ্র থেকে। গল্পপাঠে রয়েছে শুভ, কৌশিক, চন্দন আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন, তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম অ্যাডভেঞ্চার গল্প বা গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো, কে? তুমি জয়ন্ত? ব্যাপার কি সুন্দরবাবু? ব্যাপার গুরুতর। মানে খুনের মামলা। কে খুন হলো? মনোহর বাবু। তার পরিচয়? তার পরিচয় দেওয়ার মতো বেশি কিছুই নেই। মালয়ে কারবার করতেন। জাপানিদের আক্রমণের সময় কলকাতায় পালিয়ে এসেছিলেন প্রাণ বাঁচাতে, কিন্তু প্রাণ তার আর বাঁচল না। আমাকে যখন স্মরণ করেছেন, খুনি নিশ্চয়ই ধরা পড়েনি। না। মামলাটা কি জটিল? তাই তো মনে হচ্ছে। কেন? খুনি কোনো মূল্যবান জিনিস নিয়ে যায়নি। চুরির জন্য খুন নয়, অথচ সে দেরাজ নিয়ে টানাটানি করেছিল। তারপর? মনোহর বাবুর ভাই বললেন দেরাজের ভেতর থেকে কিছুই চুরি যায়নি। খুনি তবে দেরাজ নিয়ে টানাটানি করেছিল কেন? এই প্রশ্নের উত্তরই তো নেই। কারোর উপরে আপনার সন্দেহ হয়েছে? কার উপরে সন্দেহ করব? মনোহর বাবু নির্বিরোধী লোক, কারুর সঙ্গে শত্রুতা নেই। এখানকার সকলেই তাকে ভালোবাসত। তারপর? আবার বলছো তারপর? আরে তারপর যা শোনার এখানে এসে শোনো। ফোনে কি সাতকাণ্ড রামায়ণ শোনানো যায় নাকি? শিগগির এসো, আমি তোমার সাহায্য চাই। আপনি কোথায়? আমি ঘটনাস্থল থেকেই ফোন করছি। ঠিকানা? 7 নম্বর মণিমিত্র স্ট্রিট। নামেই স্ট্রিট, আসলে গলি। উত্তম, ফোনটা ছাড়লুম। মানিক অদূরেই চেয়ারের উপর বসেছিল। চোখের ইশারায় জানতে চাইল, ব্যাপার কি? সুন্দরবাবুর জরুরি হুকুম। কে মনোহর বাবুর প্রাণহরণ করেছেন তা আবিষ্কার করবার জন্য এখনই আমাদের ঘটনাস্থলে যাত্রা করতে হবে। মানিক একটু বিরক্ত স্বরে বলল, সুন্দরবাবু কি সব মামলাই আমাদের ঘাটের ওপর নিক্ষেপ করবেন? না মানিক, মামলা জটিল না হলে তো সুন্দরবাবু আমাদের ডাকেন না। আমি এখনই যাচ্ছি, তুমিও যাবে তো? সে কথা আবার বলতে, তুমি কায়া আর আমি ছায়া। তবে ওঠো। একখানা বড় সেকেলে বাড়ি, 3 তলা। 3-4খানা ঘর নিয়ে কয়েকটি পরিবার বাড়ির ভেতরে বসবাস করে। সাঙ্গপাঙ্গ নিয়ে সুন্দরবাবু নিচেই দাঁড়িয়েছিলেন। জয়ন্ত জিজ্ঞাসা করল, এইখানে দাঁড়িয়ে কেন? খুনি বাইরে থেকে কেমন করে বাড়ির ভিতরে প্রবেশ করলো সেইটাই বোঝবার চেষ্টা করছি। বুঝতে পারলেন? বাড়ির দোতলায় এক জায়গায় অঙ্গুলি নির্দেশ করে সুন্দরবাবু বললেন, খুন হয়েছে ওই ঘরের ভিতরে। ওই সামনের বারান্দাটা দেখছো তো? বারান্দার দিকে দরজাটা খোলা ছিল। সেই দরজা দিয়েই খুনি প্রবেশ আর প্রস্থান করেছে। এখন এই দিকে এসো। এই বাড়ি আর পাশের বাড়ির মাঝখানের খুব সরু গলিটা দেখো। চওড়া 1.5 হাতের বেশি নয়। যে কোনো লোক 2 দিকের দেয়ালে হাত পা রেখে খুব সহজেই বারান্দায় উঠতে পারে। ঠিক বলেই জয়ন্ত ঠিক 2 পায়ে দেওয়ালকে অবলম্বন করে বারান্দার ওপরে গিয়ে দাঁড়ালো। তারপর হাসতে হাসতে বলল, খুনির পথ ধরেই আমি উপরে এলাম, আপনি আসবেন নাকি? সুন্দরবাবু একবার সেই সরু গলিটা আর আরেকবার নিজের হৃষ্টপুষ্ট মস্ত ভুঁড়িটার দিকে তাকিয়ে ঘাড় নাড়লেন। মানিক ওষ্ঠাধারে দ্রুত হাসি মাখিয়ে বলল, জয়ন্ত, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তুমি কি বলছো? তুমি কি ছুঁচের ছেদার ভেতরে জাহাজের কাঁচি ঢোকাতে চাও? সুন্দরবাবু বললেন, এই রে, গাছে না উঠতেই এক কাঁদি। মানিকের বিষাক্ত জিভের ছোবল আর আমি সহ্য করতে পারবো না। জয়ন্ত বলল,
সুন্দরবাবু, আপনি আমলে আনেন বলেই তো মানিক অমন করে আপনাকে খেপাতে চায়। এখন বাজে কথা ছেড়ে তাড়াতাড়ি উপরে উঠে আসুন। মাঝারি আকারের ঘর, একদিকে একটা লোহার সিন্দুক, একটি টেবিলের সামনে একখানা চেয়ার, আর আরেকদিকে আরেকখানা খাট। ঘরের ভেতরে কোনো আসবাব নেই। খাটের পাশে ঘরের রক্তমাখা মেঝের ওপর কাপড় ঢাকা অবস্থায় যা পড়ে রয়েছে তার দিকে তাকালেই যেন চোখ চমকে ওঠে। কাপড়ের গায়ে ফুটে রয়েছে অস্বাভাবিক ভঙ্গিতে সহিত একটা দেহের রেখা। জয়ন্ত শুধল, সুন্দরবাবু, কাল রাত্রে কখন ঘটনাটা ঘটেছে? রাত 3টের পরেই। খুব সম্ভব মনোহরবাবু তখন ঘুমোচ্ছিলেন। তাই তো মনে হচ্ছে। আপনার তদন্ত শেষ হয়েছে? হ্যাঁ, প্রায়। ঘটনার মোটামুটি বিবরণ শুনেছেন তো? হ্যাঁ, শুনেছি। আগে আমি সেইটাই শুনতে চাই। মনোহর তার স্ত্রী আর ভাইকে নিয়ে সিঙ্গাপুরে বাস করতেন। তার ব্যবসা ছিল সেখানকার ভারতীয়দের কাছে ভারত থেকে নানান শ্রেণীর চালনি মাল বিক্রি করা। তিনি নিঃসন্তান। তার ভাই অবিবাহিত, নাম মহিতোষ। মনোহরের কারবার চলছিল বেশ ভালোই। ব্যাংকে তিনি লক্ষাধিক টাকাও জমিয়েছিলেন। কিন্তু হঠাৎ জাপানিদের সঙ্গে ইংরেজদের যুদ্ধ বেঁধে গেল। মনোহর বুদ্ধিমান লোক, ইংরেজদের শক্তি সম্বন্ধে তার সন্দেহ ছিল যথেষ্ট। তাই জাপানিরা সিঙ্গাপুর আক্রমণ করবার আগেই তিনি পরিবার নিয়ে চলে এসেছিলেন কলকাতায়। এখানে তাড়াতাড়িতে তিনি একখানা সম্পূর্ণ নিজস্ব বাড়ি না পেয়ে এই দুখানা ঘরই ভাড়া নিতে বাধ্য হলেন এবং স্থানের অভাবের জন্যই স্ত্রীকে পাঠিয়ে দিলেন বাপের বাড়িতে। তারপর থেকে তিনি এখানেই বাস করছেন। শুনেছি শ্যামবাজার অঞ্চলে নাকি একখানা বাড়ি কিনেছেন। আসছে মাসেই সেখানে উঠে যাবার কথা। মনোহরের সম্বন্ধে এর চেয়ে বেশি কিছু জানবার কথা নেই। দুখানা ঘরে মনোহররা 2 ভাই বাস করতেন। তাদের খাবার আসতো এই পাড়ারই একটা হোটেল থেকে। রাতের খাবার খেয়ে মনোহর আর মহিতোষ 10টার সময় যে যার ঘরে শুতে চলে যায়। মনোহরের ঘরে বাড়ির ভেতর থেকে দরজা বন্ধ ছিল, কিন্তু অত্যাধিক গরমের জন্য দক্ষিণের বারান্দার দরজাটা খোলাই ছিল। আর মনোহরের মৃত্যুর কারণ হলো তাই। জয়ন্ত, আমি অনেক মামলাতেই লক্ষ্য করেছি এরকম অসাবধানতার সাংঘাতিক পরিণাম হয়। বহু লোকেরই বদ অভ্যাস। তারা বাড়ির ভেতরে নিজেকে এতটা নিরাপদ মনে করে যে রাত্রে শোয়ার ঘরের দরজাটা পর্যন্ত বন্ধ করে না। ভারত বিখ্যাত বলদা খুনের মামলাটা জানো তো? ঢাকার জমিদার এবং সাহিত্যিক নরেন চৌধুরীর একমাত্র পুত্র গুপ্তঘাতের হাতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলেন কেন? তারও অভ্যেস ছিল রাত্রে শোয়ার ঘরের দরজাটা খুলে রাখা। ঠিক এই একই কারণে যে আরও কত নরহত্যা হয়েছে এখানে তার হিসেব দাখিল করবার দরকার নেই। প্রত্যেকেরই এরকম খারাপ অভ্যাসটা ত্যাগ করা উচিত। রাত 3টে বাজবার পরেই কাল মহিতোষের ঘুমটা ভেঙে যায়। ধর্মর করে বিছানায় উঠে বসেই তিনি শুনলেন পাশের ঘর থেকে মনোহর আর্তনাদের পর আর্তনাদ করলেন, পরপর 2 বার। মহিতোষ তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে মনোহরের ঘরের ভিতর দিকে দরজার উপরে ধাক্কার পর ধাক্কা মারতে লাগলেন। বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারাও সভয়ে ছুটে এলো। তারপর সকলে ধাক্কা আর পদাঘাত সহ্য করতে না পেরে হুড়মুড় করে দরজাটা ভেঙে পড়ল। ভেতরে ঢুকে বৈদ্যুতিক আলোতে দেখা গেল ভীষণ এক দৃশ্য। খাটের পাশে মেঝের উপরে পড়ে আছে রক্তাক্ত দেহে ছটপট করছেন মনোহর, এবং ঘরের ভিতরে আর কেউ নেই। সকলের স্তম্ভিত চোখের সামনেই মনোহরের ছটপটানি বন্ধ হয়ে গেল। মহিতোষ তখন কেঁদে একেবারে দাদা বলে চেঁচিয়ে উঠলেন। মনোহর তখন ত্যাগ করেছেন তার শেষ নিঃশ্বাস। জয়ন্ত, আমি এই পর্যন্তই জানতে পেরেছি। অনেক মাথা ঘামিয়েও আমি বুঝতে পারছি না এই অদ্ভুত হত্যাকাণ্ডের কারণ কি। মহিতোষ বলেন তার দাদার ঘর থেকে কোনো মূল্যবান জিনিসই অদৃশ্য হয়নি। লোহার সিন্দুকের ভেতরে নগদে আর গয়নায় প্রায় 15,000 টাকা সম্পত্তি ছিল। হত্যাকারী কিন্তু লোহার সিন্দুক স্পর্শ করেছে বলেও মনে হয় না। টেবিলের ওই দেরাজটা খুব সম্ভব হত্যাকারী বাইরে টেনে বার করেছিল। আর তার ভেতরে নগদ 5,000 টাকা নোট ছিল, কিন্তু হত্যাকারী তাও নিয়ে যায়নি। মনোহরের কোনো শত্রুও নেই, তবে কে তাকে খুন করল এবং কেনই বা করল? হত্যা কখনো উদ্দেশ্যহীন হয় না। দীর্ঘকাল পুলিশে কাজ করে এইটুকুই সার বুঝেছি। কিন্তু কি সেই উদ্দেশ্য, এটা আবিষ্কার করার ভার তোমার উপরেই রইল। জয়ন্ত অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর আস্তে আস্তে উঠে গিয়ে মনোহরের শবদেহের পাশে গিয়ে বসল।
ধীরে ধীরে দেহের ওপর থেকে তুলে নিল চাদরের আবরণে। মনোহরের দুই চক্ষু মুদ্রিত আর মুখ প্রশান্ত, ঠিক যেন সে ঘুমিয়ে পড়েছে। কিন্তু তার সব দেহ ভয়াল রূপে রক্তাক্ত, কপালের ওপরে এবং বুকের কাছে অস্ত্রাঘাতের গভীর চিহ্ন। জয়ন্ত বলল, মনোহরবাবু দুবার আর্তনাদ করেছিলেন। হত্যাকারী তার দেহের উপরে দুইবার অস্ত্রাঘাত করেছে। কোন আঘাত মারাত্মক হয়েছে ডাক্তারি পরীক্ষাতেই জানতে পারা যাবে। ক্ষতচিহ্ন দেখলে বোধহয় হত্যাকারী হাতে ছিল খুব বড় একটা ছোরা। হত্যাকারী সাধারণ চোর নয়, সে নরহত্যা করবে বলেই প্রস্তুত হয়ে এসেছিল। জয়ন্ত, এটুকু তো আমিও বুঝতে পেরেছি, কিন্তু এই মৃতদেহের ভিতর থেকে আর কি কোনো সূত্র পাওয়া যায় না? একটা সূত্র পাচ্ছি বটে, কিন্তু আপাতত সেটা কোনো কাজে লাগবে না বলেই মনে হচ্ছে। কি সূত্র? হত্যাকারী অত্যন্ত দীর্ঘাকার। সে যদি 7 ফুট লম্বা হয় তাহলে আমি বিস্মিত হব না। কি করে বুঝলে? মনোহরবাবু দেহ দেখেছেন? এর দেহের মাপ 5 ফুটের বেশি নয়, কিন্তু এর দেহের ক্ষতচিহ্ন দুটো দেখুন, অত্যন্ত ঊর্ধ্বমুখী, একেবারে অসাধারণ। তাতে কি প্রমাণ হয়? প্রমাণিত হয় যে কেউ যেন খুব উঁচু থেকে এই দেহের উপর অস্ত্রাঘাত করেছেন। এর একমাত্র কারণ হতে পারে মনোহরের আততায়ী দেহ অতিশয় সুদীর্ঘ। হত ব্যক্তির মাথার অনেক ওপর থেকে অস্ত্র তুলে সে নিচের দিকে আঘাত করেছে। তোমার অনুমান সঙ্গত, কিন্তু হত্যাকারীর যখন পাত্তাই নেই, তোমার আবিষ্কার তো আপাতত আমাদের কোনো কাজেই লাগবে না। জয়ন্ত কিন্তু সুন্দরবাবুর কোনো কথা শুনছিল না। সে বিড়বিড় করে আপন মনেই বলল, লাশের বাঁ হাতের আঙুলগুলো ছড়ানো, কিন্তু ডান হাতটা মুঠো করা কেন? মৃত মনোহরের মুঠো করা ডান হাতের আঙুলগুলো খোলার চেষ্টা করল জয়ন্ত, কিন্তু প্রথম চেষ্টায় পারল না। মৃত্যুমুখে পড়েও মনোহর যেন হাত দুটো মুঠো করেছিল প্রাণপণ। জয়ন্ত প্রয়োগ করল তার অসাধারণ দৈহিক শক্তি। একটা শব্দ হলো, যেন মৃতদেহের আঙুলের হাড় মট করে ভেঙে গেল, মুঠো খুলে গেল। সুন্দরবাবু বলল, ও আবার কি? সেইটাই তো দ্রষ্টব্য। বলে জয়ন্ত সেই পিণ্ডাকৃতি কাগজ নিয়ে তার এলোমেলো ভাঁজ খুলতে লাগল। একখানা ছেঁড়া কাগজ, ওর ওপরে কয়েকটা রেখার টান। মানিক সামনের দিকে ঝুঁকে পড়ে বলল, ওটা কি জয়? জয়ন্ত কাগজটার দিকে স্থির দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে রইল। কতগুলো রেখা দেখছি, উপর দিকে কতগুলো কালো ফুটকি, একটা ফুটকি লাল রঙের। উপরের ডান দিকে এক জায়গায় লেখা রয়েছে একটি অক্ষর সু। তারপরে বোধহয় আরো অক্ষর ছিল, কিন্তু সেসব দেখবার এখন আর উপায় নেই, কারণ তার পরের অংশটা কেউ যেন ছিঁড়ে নিয়েছে। সুন্দরবাবু উত্তেজিত হয়ে উঠলেন। জয়ন্ত, তুমি একটা মস্ত আবিষ্কার করেছ। এই ছেঁড়া কাগজখানার ভেতরেই বোধহয় পাওয়া যাবে হত্যা রহস্যের চাবিকাঠি। জয়ন্ত দুই চক্ষু মুদে বলল, চোখের সামনে আমি যেন একটা দৃশ্য দেখতে পাচ্ছি। মনোহরবাবু শয্যায় নিদ্রিত, অন্ধকার ঘরের ভেতরে চুপি চুপি বাইরের লোকের প্রবেশ। নিশ্চয়ই তার হাতে ছিল টর্চ। সে এদিক ওদিক দেখে ওই টেবিলের কাছে গেল, একটা দেরাজ টেনে খুললে এবং টর্চ জেলে দেরাজের ভিতরে খুঁজে বার করলে একখানা কাগজ। মনোহরবাবুর ঘুম সজাগ। দেরাজ টানা শব্দ শুনেই তার ঘুম গেল ভেঙে। তিনি তাড়াতাড়ি উঠে চাবি টিপে জ্বেলে দিলেন বিজলি বাতি। ঘরের ভিতরে বাইরের লোক দেখেই তিনি সবিস্ময়ে খাট থেকে নেমে পড়লেন। সঙ্গে সঙ্গে সে অপরিচিত কিংবা পরিচিত ব্যক্তি ছুটে এসে করল তাকে আক্রমণ। কিন্তু ইতিমধ্যেই মনোহরবাবু দেখে নিয়েছিলেন এই অপ্রার্থিত অতিথি তার টেবিলের দেরাজ থেকে বার করে নিয়েছে কি একটা জিনিস। সেটা যে কি তাও তিনি বুঝতে পেরেছিলেন। সে তাকে অস্ত্র দিয়ে আঘাত করলে, কিন্তু সেই অবস্থাতেই কিংবা তার আগেই তিনি তার হাত থেকে কাগজখানা ছিনিয়ে নিতে গেলেন। যদিও কাগজখানা সবটা তিনি পেলেন না। তারপর আবার অস্ত্রাঘাত, মনোহরবাবুর পতন। হত্যাকারী নিশ্চয়ই কাগজের বাকি অংশটাও তার হাত থেকে ছিনিয়ে নিত, কিন্তু তার আগেই মহিতোষের বাড়ির অন্য সব লোকজন উঠল জেগে। বাইরে হইচই, দরজায় আঘাতের পর আঘাত, ধরা পড়বার ভয়ে তাড়াতাড়ি হত্যাকারীর পলায়ন। সুন্দরবাবু,
চিরদিনই জানেন যে আমি কল্পনা শক্তি প্রয়োগ করি, আপনারা যা করেন না। কিন্তু বলুন দেখি, আমি যা বললাম সেটা কি সম্ভব নয়? সুন্দরবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, ভাই জয়ন্ত, তুমি একটা আশ্চর্য গল্প বললে। পুলিশে চাকরি করি, কল্পনা টল্পনা নিয়ে চাকরি চলে না, কিন্তু যা বললে তাই কি সত্যি? জয়ন্ত উঠে দাঁড়ালো। সত্যি মিথ্যে জানি না সুন্দরবাবু, তবে মনে হচ্ছে হত্যাকারীর মতো আমাদেরও উচিত ওই টেবিলে দেরাজটা একবার পরীক্ষা করা। এসো মানিক, তুমি আমাকে সাহায্য করো। জয়ন্ত ও মানিক টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। সুন্দরবাবুও গেলেন পেছন পেছন। দেরাজটা তখন খোলাই ছিল। তার ভেতরে পাওয়া গেল কয়েকটা হিসেবের খাতা, একতারা চিঠি আর একখানা ডায়েরি। জয়ন্ত বলল, সুন্দরবাবু, আপনি বললেন দেরাজের ভিতরে নাকি 5,000 টাকার নোট ছিল। হ্যাঁ ছিল, সেগুলো এখন আমার জিম্মায় আছে। জয়ন্ত আগে হিসেবের খাতাগুলোর ওপর চোখ বুলিয়ে গেল। দেখ, কেবল টাকা না পয়সার অঙ্ক দেখলেই গায়ে জ্বর আসে। সে চিঠির তাড়াটা তুলে নিল। একে একে চিঠির ওপর চোখ বুলোতে বুলোতে বলল, মানিক, ততক্ষণে তুমি ডায়েরির পাতাগুলো উল্টে দেখো। মানিক ডায়েরিখানা তুলে নিয়ে তার মধ্যে দৃষ্টি চালনা করল। জানবার মতো তো কোনো তথ্যই দেখছি না। সুন্দরবাবু, এই খবরটা শুনে আপনার জিভ বোধ করি সরস হয়ে উঠবে। এই পাতায় লেখা আছে, আজ কলকাতা থেকে 5টা বায়ুশূন্য টিনে রসগোল্লা এসেছে। সিঙ্গাপুরের বাগবাজারে রসগোল্লার আবির্ভাব নিশ্চয়ই স্মরণীয়। মনোহরবাবু তাই নিশ্চয়ই খবরটা না লিখে পারেননি। তারপর এটা আবার কি? সে একেবারে চুপ মেরে গিয়ে সাগ্রহে কি যেন পড়তে লাগলো। জয়ন্ত চিঠির তাড়া থেকে চোখ তুলে বলল, কি সংবাদ বন্ধু? শোনো, ডায়েরিতে লেখা হয়েছে, বুড়ো মামুদ আমার ধার শোধ করতে না পেরে একটা অদ্ভুত জিনিস আমাকে উপহার দিয়ে গেছে। জিনিসটা বিশেষ কিছুই নয়, একখানা নকশার মতো কি। তার এক প্রান্তে কতগুলো অঙ্ক, ছাই ভরসা ছাড়া কিছুই বুঝলাম না। মামুদ যেসব কথা বলে গেল সেটা শুনলেও হাসি পায়। সারাঙ্গানি, রত্নগুহা, রূপকথা বিশ্বাস করবার মতো বয়স আমার নয়। জয়ন্ত, এইটুকু তথ্য কি তোমার কোনো কাজে লাগবে? ডায়েরির পাতা উল্টাও মানে, ডায়েরির পাতা উল্টাও, দেখো ও বিষয়ে আর কোনো কথা আছে নাকি। মানিক পাতা উল্টাতে উল্টাতে আর এক জায়গায় গিয়ে থেমে গেল। আবার শোনো, আজ পাবলো নামে একটা মস্ত ঢ্যাঙা লোক এসেছিল। সে নাকি ফিলিপাইন দ্বীপের বাসিন্দা। মামুদের নকশাখানা সে অনেক টাকা দিয়ে কিনতে চায়। আমি রাজি হইনি। আমার সন্দেহ হচ্ছে মামুদের কথা বোধ করি রূপকথা নয়। আরও খান কয়েক পাতায় লেখা রয়েছে। আজ অনেক কদিন ধরে দেখছি আমার বাড়ির পাশে কয়েকজন গুন্ডার মতো লোক যেন চলাফেরা করছে। তাদের কেউই স্থানীয় লোক নয়। ব্যাপারটা ভালো করে বুঝতে পারছি না। আর একটা জায়গায় লেখা আছে, কাল রাত্রে আমার বাড়িতে চোর এসেছিল। আমার শোবার ঘরে ঢোকার চেষ্টাও করেছিল, কিন্তু আমি জেগে উঠতেই সে পালিয়েছে। ব্যাস, এইখানেই ডায়েরিটা শেষ। ডায়েরি শেষ হলেও ক্ষতি নেই। যতটুকু আশা করেছিলাম তার থেকে ঢের ঢের বেশি কথা আমরা জানতে পেরেছি। এতক্ষণে মামলা একবারে জলের মতো সহজ হয়ে গেছে। সুন্দরবাবু হঠাৎ চেঁচিয়ে উঠলেন, সন্দেহ হচ্ছে, আমার খুব সন্দেহ হচ্ছে, আমার ভয়ানক সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? ওই পাবলোকেই আমার সন্দেহ হচ্ছে। ওই মস্ত ঢ্যাঙা ফিলিপিনোটাই খুনি না হয়ে যায় না। কেন? তুমি তো বললে মনোহরকে যে খুন করেছে মাথায় সে হয়তো 7 ফুট লম্বা। দুনিয়ায় পাবলো ছাড়া আরও মস্ত ঠ্যাঙা লোক তো থাকতেই পারে। আরে তাদের সঙ্গে এই মামলার সম্পর্ক কি? আমরা তো মনোহরের নকশার জন্য লোভ প্রকাশ করিনি। মনে ভেবে দেখো, পাবলো এই নকশাখানা অনেক টাকা দিয়ে কিনতে চেয়েছিল। তারপর সিঙ্গাপুরে খুব সম্ভব সেই মনোহরের বাসা থেকে নকশাখানা আর একবার চুরি করবার চেষ্টা করেছিল। তারপর জাপানিরা যুদ্ধ ঘোষণা করে। মনোহর কলকাতায় পালিয়ে আসেন। ওই অঞ্চল থেকে ভারতে আসবার পথ বন্ধ হয়। পাবলো এতদিন তাই মনোহরের উপরে কৃপাদৃষ্টি নিক্ষেপ করতে পারেনি। যুদ্ধ থামতেই সে এখানে এসে নিজের কার্য উদ্ধার করেছে। কেমন, আমার এই অনুমান কি অসঙ্গত? কি বলো হে মানিক? মানিক বলল, আলবাত, আপনার অনুমানিত প্রমাণ।
ঠাট্টা নয় মানিক, ঠাট্টা নয়। আজ থেকেই আমি পাবলো ব্যাটার সন্ধানে ফিরব। আমি এখন অন্য কথা ভাবছি। মনোহরবাবু ডায়েরিতে পাওয়া গেছে সারাঙ্গানি বলে একটা শব্দ। তার অর্থ কি? আর তার সঙ্গে রত্নগুহারই বা সম্পর্ক কি? তারপরে এই ছেঁড়া নকশাখানা দেখো, এর ওপরে কতকগুলো রেখা টানা রয়েছে, কতকগুলো কালো আর একটিমাত্র লাল রঙের ফুটকিও দেখা যাচ্ছে। এসব কি? আর ওই সু অক্ষরটা, ওটা কোনো কথার আদ্য অক্ষর? মনোহরের ডায়েরিতে লেখা রয়েছে নকশার এক প্রান্তে ছিল কতগুলো অঙ্ক। এই ছেঁড়া নকশায় তো সেটা নেই। নিশ্চয়ই নকশার সেই অংশটা খুনির কাছেই রয়েছে। পুরো কাগজখানা না পেলে আমরা হয়তো নকশার আসল অর্থ উদ্ধার করতে পারবো না। মাথা ঘামালে এই নকশার কিছু কিছু অর্থ হয়তো আমি আবিষ্কার করতে পারি, কিন্তু আমাদের অতটা মাথা ঘামানোর দরকার নেই। তার চেয়ে এক কাজ করে এসো। কি? চলো সকলে মিলে বিমল আর কুমারবাবুর কাছে যাওয়া যাক। বেশ বোঝা যাচ্ছে এই মামলার পিছনে আছে রত্নগুহা বা জকের থন। এসব ব্যাপারে বিমলবাবুদের মাথা খুব খোলে। তাদের সাথে পরামর্শ করলে কেমন হয়? চমৎকার প্রস্তাব। দুদিকে দুখানা কৌচে অর্ধশয়ন অবস্থায় মিলল বিমল এবং কুমার। দরজার কাছে মেঝের ওপর উবু হয়ে বসে রামহরি বুরুস চালনা করছিল বাঘার দেহের ওপরে। বিমল শুধল, কুমার হে। কুমার বলল, আর তো পড়া যায় না। একেবারেই না। কি পড়া যায় না বুঝেছো? বুঝিনি, আবার হাড়ে হাড়ে বুঝেছি। কি বুঝেছো বলো দেখি। আজ 6 মাস ধরে আমাদের 6 মেশে ধরেছে। অর্থাৎ? আজ 6 মাস ধরে আমরা জীবনযাপন করছি একেবারে শয্যাশায়ী বিলাসীর মতো। আমাদের দেহের হাড়গুলো যদি লোহার হতো তাহলে এতদিনে সেগুলো মরচে পড়ে একেবারে অকেজো হয়ে যেত। আজ 6 মাস ধরে রোজ সকালে আমরা ঘুম থেকে উঠে দাঁত মাজছি, প্রাতরাশ খেতে খেতে খবরের কাগজ পড়ছি, কিছুক্ষণ দাবা পড়ে খেলে মধ্যাহ্ন আহার সেরে আবারও শয্যায় গিয়ে আশ্রয় নিচ্ছি, বৈকালে চায়ের পরা সাঙ্গ করে বন্ধুদের বাড়িতে গিয়ে আড্ডা মারছি, তারপর রাত্রে বাড়ি ফিরে এসে ডান হাতের ব্যাপার সেরে আবার ঘুমিয়ে পড়ছি। উফ, কি ভয়ানক! রামচন্দ্র, মহাভারত। এই কি জীবন! আমরা কি সেই বিমল, সেই কুমার? এই যে বেঁচে থেকে মরে থাকা, আমার আত্মহত্যা করতে স্বাদ হচ্ছে। অন্তত সেটাও একটা বৈচিত্র্য হবে। মরে ভূত হয়ে আমরা রামহরির ঘাড় মটকাতে আসব। ভূত আমার পুত, শাকচুনি আমার জি, রামলক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? বাঘা দোকান খাড়া করে চেঁচিয়ে উঠল। রামহরি বলল, আরে কী রে বাঘা, চেঁচাস কেন? ও কাদের পায়ে শব্দ শুনছি বুঝি? হ্যাঁ, কারা যেন এইদিকেই আসছে। অত্যন্ত অবসাদ ভরে বিমল ও কুমার নিজেদের 2 চোখ মুদে ফেলল। ঘরের ভিতরে 3 মূর্তির আবির্ভাব, সুন্দরবাবু, জয়ন্ত ও মানিক। সুন্দরবাবু বললেন, আরে আরে, এ কি মশাই, এই অবেলায় ঘুম? কুমার চোখ খুলে বলল, আমরা মরবার চেষ্টা করছি। সে কি মশাই, কেন? হাতে কোনো কাজ নেই। উঠুন, আমরা আপনাদের সঙ্গে পরামর্শ করতে এসেছি। বিমল কিছুমাত্র উৎসাহ প্রকাশ করল না। পরামর্শ? কিসের পরামর্শ? কোন চিচকে চোর কার ঘটিবাটি চুরি করেছে তা নিয়ে আলোচনা করতে আমরা মোটেই রাজি নেই। জয়ন্ত বলল, এই ঘটিবাটি চুরি নয়, এ হচ্ছে খুন আর রত্নগুহার নকশা চুরি। বিমল তৎক্ষণাৎ কৌচের উপর সিধে হয়ে বসল। কি বললেন? রত্নগুহা? অকস্মাৎ 2 বন্ধুর এরকম জীবন্ত ভাব লক্ষ্য করে জয়ন্ত কোনো রকমে হাসি চাপতে চাপতে বলল, রত্নগুহা যে কোথায় আছে তা যদি আমরা জানতাম তাহলে আপনাদের সঙ্গে পরামর্শ করতে আসতাম না। কিন্তু দেখুন দেখি এই নকশাখানার রহস্য কি। সে পকেট থেকে নকশাটা বার করে বিমল আর কুমারের সামনে খুলে ধরল। বিমল গম্ভীরভাবে খানিকক্ষণ অতিশয় মনোযোগের সঙ্গে কাগজখানা দেখতে লাগলো। তারপর ধীরে ধীরে বলল, মনে হচ্ছে এই কাগজখানার উপরে আঁকা রয়েছে কয়েকটা দ্বীপের খানিক খানিক অংশ। এখানে হচ্ছে ম্যাপ। কুমার, এশিয়ার একখানা ছাপানো ম্যাপ নিয়ে এসো তো। কুমার তখনই বন্ধুর মতো কাজ করল। বিমল ঘাড় নেড়ে বলল, যা ভেবেছি তাই। এই কাগজখানার উপরে আঁকা আছে উত্তর অর্থাৎ ব্রিটিশ বর্ণীয়র আর ফিলিপাইন দ্বীপের খানিক খানিক অংশ।
আর দ্বীপগুলোর মাঝে সুলু সাগর। ওইখানে অনেকগুলো খুব ছোট ছোট দ্বীপ আছে। এই ম্যাপে কালো কালো ফুটকি দিয়ে তাই দেখানো হয়েছে, কিন্তু একটা ফুটকি লাল রঙের। খুব সম্ভব ওই দ্বীপটির দিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কাগজের ওপরে লেখা রয়েছে সু, ওটা তাহলে সুলু সাগরেরই প্রথম অক্ষর। নিশ্চয়ই, ম্যাপখানা দেখছি ছেঁড়া। ওটা ম্যাপে নিশ্চয়ই লেখা ছিল সুলু সাগর। দুর্ভাগ্যক্রমে ম্যাপের অন্য অংশ এখন অপরে হস্তগত হয়েছে। সেই অংশে খালি সুলু সাগরের সব অক্ষর নয়, কতকগুলো রহস্যময় অঙ্কও ছিল, কিন্তু আপাতত তা দেখাবার আর কোনো উপায়ই নেই। জয়ন্তবাবু, এই ম্যাপটা দেখে তো কিছুই বুঝছি না। আপনারা আমাদের সঙ্গে কি কোনো পরামর্শ করতে এসেছেন? আপনি কি জানেন সারাঙ্গানি বলতে কি বোঝায়? সারাঙ্গিনী? সারাঙ্গিনী মনে হচ্ছে কথাটা যেন পরিচিত। হ্যাঁ, ওই কথাটা আমি আগেও শুনেছি। আমি একবার যা শুনি আর একবার যা দেখি তার ভুলি না। আমার স্মৃতিশক্তিকে আমি নিজেই ধন্যবাদ দিতে পারি। কুমার একখানা খুব মোটা আর লম্বা চওড়া স্ক্যাপ বুক এনে স্থাপন করল বিমলের সামনে। তার ভিতরে দেশি বিদেশি নানা পত্রিকার অংশবিশেষ কেটে নিয়ে আঠা দিয়ে জুড়ে রাখা হয়েছে। পাতার পর পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা জায়গায় থেমে গেল সে। পেয়েছি, এই তো সারাঙ্গিনী দ্বীপের কাহিনী। জয়ন্ত সবিষয়ে বলল, সারাঙ্গানি দ্বীপ? সে আবার কোথায়? সুলু সাগরে। সুলু সাগরে? তবে কি ওই লাল ফুটকি দিয়ে সেই দ্বীপেরই অবস্থান দেখানো হয়েছে? হতে পারে। আচ্ছা, আগে দেখা যাক সারাঙ্গিনী দ্বীপের ভেতরে কি আছে। জয়ন্তবাবু, আমি কোনো মন গড়া কথা বলতে চাই না। এইবার আমি 1339 অব্দের 25শে জুন রবিবারের স্টেটমেন্ট পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ হুবহু আপনাদের অনুবাদ করে শোনাব। সংবাদটি হচ্ছে এই: ফিলিপাইনের অনেক উত্তরে সুলু সমুদ্রের মধ্যে আছে অত্যন্ত রহস্যময় ও ভয়াবহ সারাঙ্গানি দ্বীপ। যেসব ইউরোপীয় ওখানে গিয়েছে তারা সবাই বলে মনে হয় ওই দ্বীপের ওপর স্তম্ভিত হয়ে রয়েছে বায়ু আর রহস্যময় স্তব্ধতা। চারিদিক যেন বিষাক্ত, চারিদিক থেকেই যেন ফুটে উঠেছে শ্মশান শ্মশান ভাব। অথচ পেলব শ্যামলতায় সুন্দর সেই দ্বীপ এবং তার ভূমিও বেশ উর্বর। কিন্তু এই দ্বীপের সঙ্গে জড়ানো রয়েছে একটা প্রাচীন কাহিনী। সারাঙ্গানি ছিল সাংঘাতিক জলদস্যু। তার নামের ভয়ে সবাই কাঁপত। ওই অঞ্চলে তখন স্পার্নিয়ারদের প্রভুত্ব। তারা বারে বারে চেষ্টা করেও সারাঙ্গানিকে গ্রেপ্তার করতে পারেনি। তারপর বিপুল ঐশ্বর্যের অধিকারী হয়ে সে বোম্বেটের ব্যবসা ছেড়ে দেয়। রাত্রের অন্ধকারে অনেকদিন ধরে সে তার সম্পত্তি একটি দ্বীপে স্থানান্তরিত করে। তার ঐশ্বর্য বহন করে নিয়ে যেত কয়েকজন কৃতদাসী। রাত্রির পর নৌকায় চড়ে সে কৃতদাসীদের নিয়ে আসত দ্বীপে, কিন্তু ফিরে আসত সে একাকী। দ্বীপের ঐশ্বর্য বহন করার জন্য সে যেসব কৃতদাসী নির্বাচন করত তারা কাঁপত বলির পাঁঠার মতো। তাদের ভয় পাওয়ার যথেষ্ট কারণও ছিল। জীবন্ত কৃতদাসীদের সে মাটির ভেতরে পুঁতে রেখে আসত ধনরত্নের সঙ্গে। সে ছাড়া যে গুপ্তধনের ঠিকানা আর কেউ জানতে পারবে এটা তার অভিপ্রেত ছিল না। অবশেষে সারাঙ্গানির শেষ দিন ঘনিয়ে এলো। সে যখন মৃত্যুশয্যায় শয়িত তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে 50 বছর বোম্বেটেগিরি করে তুমি যেসব ঐশ্বর্য অর্জন করেছ সেটা কোথায় লুকিয়ে রেখেছ। উত্তরে সে জবাব দিল, খুঁজে দেখো, গুপ্তধন পেলেও পেতে পারো, কিন্তু ওই দ্বীপের মধ্যে সবার প্রবেশ নিষেধ। সারাঙ্গানি মরবার সময় অভিশাপ দিয়ে গিয়েছে, গুপ্তধনের লোভে যে আমার দ্বীপে নামবে তাকে আর প্রাণ নিয়ে ফিরে আসতে হবে না। এই রত্নদ্বীপের কথা অনেকেই জানে, কিন্তু ওই অঞ্চলের বাসিন্দারা কেউই ভয়ে ওই দ্বীপের ত্রিসীমানায় যেতে চায় না। ম্যাপের দিকে তাকিয়ে জয়ন্ত বলল, স্টেটসম্যানের লেখক বলেছেন সারাঙ্গানি দ্বীপের অবস্থান হচ্ছে ফিলিপাইন্সে অনেক উত্তরে, সুলু সমুদ্রের মধ্যে। কিন্তু মনোহরে ম্যাপে লাল ফুটকিতে যে দ্বীপটি দেখানো হয়েছে ওটি তো আছে দেখছি একেবারে দক্ষিণ ফিলিপাইন্সের পশ্চিম দিকে। সুতরাং ওই লাল ফুটকিকে কি করে আমরা সারাঙ্গানি দ্বীপ বলে গ্রহণ করব? বিমল বলল, বেশ বোঝা যাচ্ছে স্টেটম্যানের লেখক এখানে মস্ত বড় একটা ভ্রম করেছেন। আসল ছাপানো ম্যাপ দেখুন। সুলু সমুদ্র রয়েছে ফিলিপাইন্সের নিচের দিকে পশ্চিম পাশে। ফিলিপাইন্সের উত্তর দিকে আছে চীন সাগর। সুলু সমুদ্রের অবস্থান বর্নিয়ের উত্তর দিকে, ফিলিপাইন্সের উত্তরে নয়। কুমার বলল, জয়ন্তবাবু,
এই সারাঙ্গিনী দ্বীপের ম্যাপখানা আপনার হাতে এলো কেমন করে? তাহলে গোড়া থেকেই সব কথা শুনুন। জয়ন্ত তখন একে একে মনোহরের হত্যা সম্পর্কিত ঘটনা বর্ণনা করে গেল। তারপর বলল, এখন আমাদের কি করা উচিত? আমার দৃঢ় বিশ্বাস এই হত্যাকাণ্ডের পিছনে আছে ফিলিপিনো পাবলো। কিন্তু সে তো পলাতক। আমার মনে হয় তাকে গ্রেপ্তার করা কঠিন হবে না। তবে আগে সেই চেষ্টাই করুন, কেবল খুনের জন্য নয়। পাবলোকে আমাদের দরকার আর এক কারণে। আর এক কারণে? হ্যাঁ, পাবলোর কাছে এই ছেঁড়া ম্যাপের বাকি অংশ আছে, যার উপরে আছে অঙ্কের মতন কিছু। মনে হচ্ছে তার ভেতরে গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। সেটা পেলে আপনার কি লাভ হবে? এই বিষময় একঘেয়ে জীবন থেকে মুক্তি লাভ করতে চাই। মানে? আমি সারাঙ্গানী দ্বীপে যেতে চাই একান্ত স্থির জীবন সমুদ্রকে ঘটনার ঘাত প্রতিঘাতে চঞ্চল করে তোলবার জন্য। কুমার সমুজ্জ্বল নেত্রে বলল, আমিও কবিতার ভাষাই বলি, হোগ্যে এই গুপ্তধন যার খুশি তার, দুর্দান্ত জীবন চাই দৃপ্ত দুর্নিবার। হ্যাঁ, সেই অশান্ত জীবন চাই, যা জলে স্থলে ও শূন্যের দিকে ছড়িয়ে পড়বে কালবৈশাখীর মতো। জয়ন্ত বলল, আমার মনে হয় মনোহরের মুঠোর ভিতরে আমরা ম্যাপের যে অংশটুকু পেয়েছি সেটা না পেলেও পাবলোর চলবে। রত্নদ্বীপের অবস্থান ও অঞ্চলে অনেকেই যখন জানে, তখন পাবলোর কাছেও নিশ্চয়ই তা অজানা নেই। সে কেবল জানে না দ্বীপের ঠিক কোন জায়গায় গুপ্তধন লুকিয়ে রাখা আছে। ম্যাপের যে অংশ সে পেয়েছে তার ভিতরে আছে গুপ্তধন ভাণ্ডারের আসল চাবিকাঠি। এখন ভেবে দেখা যাক, পাবলোর উদ্দেশ্য যখন সিদ্ধ হয়েছে, তখন অতঃপর তার পক্ষে কি করা উচিত? সে বিদেশি, কলকাতায় খুব সহজেই পুলিশের দৃষ্টি আকর্ষণ করবে। সুতরাং নরহত্যার পরে সে যে প্রথম সুযোগে এই বিপজ্জনক শহর ত্যাগ করবে সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। কিন্তু সে কোন দিকে যাবে? যেদিকে আছে রত্নদ্বীপ, নিশ্চয়ই সেই দিকে। সুন্দরবাবু, আমি জানি কাল সকালেই সিঙ্গাপুরগামী একখানা জাহাজ ছাড়বে। যথাস্থানে যথাসময়ে হাজির হতে পারলে আমরা হয়তো দেখতে পাবো সে জাহাজের যাত্রী হয়েছে ফিলিপিনো পাবলো। সুন্দরবাবু বললেন, ঠিক এই উপায়েই আমরা একজন বর্ণীয়গামী আসামিকে গ্রেপ্তার করেছিলাম না? হ্যাঁ, এ শ্রেণীর আসামিরা ধরা পড়ে প্রায় একইভাবে। পরদিন দুপুরেই জয়ন্ত ও মানিক এলো বিমল কুমারের কাছে। বিমল বলল, মুখ দেখেই বুঝেছি আপনারা সুখবর এনেছেন। হ্যাঁ বিমলবাবু। পাবলো ধরা পড়েছে? হ্যাঁ, জাহাজ ঘাটে। জয়ন্তর হাত থেকে এক টুকরো কাগজ নিয়ে বিমল সাগ্রহে তার উপর ঝুঁকে পড়ল। ছেঁড়া কাগজ, এক প্রান্তে এই অক্ষর 6টি আছে, লুসাগর, আর তার পাশেই ইংরেজিতে লেখা, দক্ষিণের বাঁশঝাড় ও 5টি নারকেল গাছ, উত্তরে 1 থেকে 20, পূর্বে 1 থেকে 100 পর্যন্ত, দক্ষিণে 1 থেকে 50 পর্যন্ত, উত্তরে 1 থেকে 20, পূর্বে 1 থেকে 100 পর্যন্ত, পূর্ব দক্ষিণে 1 থেকে 50 পর্যন্ত, উত্তরে 1 থেকে 58 পর্যন্ত, নিচে 1 থেকে 38 পর্যন্ত। হঠাৎ বেজে উঠল টেলিফোন যন্ত্র। কুমার ফোন ধরেই শুনল যে সুন্দরবাবু জয়ন্তকে ডাকছেন। জয়ন্ত বলল, হ্যালো, ব্যাপার কি? ব্যাপার আর কি, মাথা আর মুন্ডু। পাবলো বেটা লম্বা দিয়েছে। সে কি? কেমন করে? পাহাড়াওয়ালাদের সঙ্গে হাতকড়ি পরে পাবলো রাস্তা দিয়ে থানার দিকে আসছিল। হঠাৎ কোথা থেকে একখানা প্রাইভেট মোটর হুড়মুড় করে পাহাড়াওয়ালাদের উপর এসে পড়ে। তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পর মুহূর্তেই পাবলো এক লাফে মোটরে উঠে পড়ে, আর গাড়িখানাও চোখের সামনে উল্কা বেগে অদৃশ্য হয়ে যায়। জয়ন্ত, কলকাতায় পাবলো নিশ্চয়ই সহায়হীন নয়। নিশ্চয়ই তার বন্ধুরাই তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। সুন্দরবাবু, যে দুধ মাটিতে পড়ে গিয়েছে তা নিয়ে দুঃখ প্রকাশ করবেন না। পারেন তো একবার বিমলবাবুর বাড়িতে আসুন। পাবলোর পলায়ন কাহিনী শুনে বিমল কিছুক্ষণ নীরব হয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, পাবলো পালিয়েছে, তাহলে আমাদের কর্তব্য কিঞ্চিত কঠিন হয়ে গেল বুঝছি। জয়ন্ত জিজ্ঞাসা করল, কেন? আমাদের সুলুসাগর ভ্রমণ হয়তো ততটা নিরাপদ হবে না। তার মানে? পাবলো হয়তো আমাদের বাধা দেবে। আপনি সত্য সত্যি সুলুসাগরে যেতে চান? নিশ্চয়ই। গুপ্তধন আনতে? ধরুন তাই। কিন্তু গুপ্তধন তো আমরা আনতে যেতে পারি না। কেন? মনোহরবাবু পরলোকে,
আপাতত এই গুপ্তধনের উপরে দাবি আছে কেবলমাত্র তার উত্তরাধিকারী। এখানে দাবির কথা তোলা বৃথা। গুপ্তধন কোনোদিনই আইনসঙ্গত উপায়ে লাভ করা যায় না। আইনের কথা যদি ধরেন, তাহলে সুলুসাগরের ওই দ্বীপটি যে গভর্নমেন্টের অধীন, গুপ্তধনের উপরে এখন অধিকার আছে তারই। কিন্তু এখানে তার কথা ধর্তব্যই নয়। তবে সে গুপ্তধন অধিকার করতে পারে কে? পাবলোও পারে, আমরাও পারি। যার বুদ্ধি বেশি, গুপ্তধন হবে তার। যুক্তিটা আরও একটু স্পষ্ট করে বলুন। ম্যাপের কোনো লেখা হেয়ালিটা দেখেছেন তো? যে ওই হেয়ালির পাঠোদ্ধার করতে পারবে সেই হবে গুপ্তধন যথার্থ অধিকারী। মনোহরবাবু যে ওই হেয়ালির অর্থ যথার্থ বুঝতে পারেননি তা তার ডায়েরি পড়লে বেশ জানা যায়। তারপরই পাবলো। যতদূর আন্দাজ করা যায়, সে সারঙ্গনী দ্বীপের অবস্থান আর গুপ্তধনের অস্তিত্ব সম্বন্ধে একেবারে নিশ্চিত। কিন্তু ম্যাপের হেয়ালি তার জানা থাকলে এই দূর দেশে নিজের জীবন বিপন্ন করে সে ম্যাপখানা চুরি করতে আসতো না। ম্যাপের প্রান্তে লেখা হেয়ালির অংশটা সে হস্তগত করতেও পেরেছিল, কিন্তু সৌভাগ্যক্রমে সেই অংশটা আমরা আবার তার কাছ থেকে কেড়ে নিতে পেরেছি। খুব সম্ভবত হেয়ালির অর্থ এখনও সে আবিষ্কার করতে পারেনি, আর পারলেও হেয়ালিটা এখন তার কাছে নেই। এইবারে আমাদের নিজেদের কথা ধরুন, কারণ হেয়ালি আছে আমাদেরই কাছে। কিন্তু হেয়ালিটা আমরা বুঝতে পেরেছি কি? উত্তর আমি একটা প্রশ্ন করি, বুঝবার চেষ্টা করেছিলেন কি? তা অবশ্য করিনি। আমি বুঝবার চেষ্টা করেছি। কিছু বুঝেছেন? নিশ্চয়ই। বলেন কি, এত তাড়াতাড়ি? জয়ন্তবাবু, ছোটবেলা থেকে এইসব সাংকেতিক লিপির পাঠোদ্ধার করে আসছি। ওটা আমার কাছে একটা নেশার মতো দাঁড়িয়ে গিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন ইংরাজিতে ওর সম্বন্ধে অনেক কেতাবও আছে। সেসব পড়লে বোঝা যায় পৃথিবীতে সাংকেতিক লিপি রচনার নিয়ম আর কৌশল আছে কত রকম। এক বিচিত্র সাহিত্য। হ্যাঁ বিমলবাবু, এই অদ্ভুত সাহিত্য নিয়ে অল্প বিস্তর আলোচনা করেছি আমিও। সময় সময় তার সাহায্যে অনেক রহস্যময় মামলার কিনারাও করতে পেরেছি। আধুনিক ডিটেকটিভ কাহিনীর জন্মদাতা এডগার অ্যালান পো সাহেবও একই রকম সাংকেতিক লিপির রহস্য উদ্ধারের জন্য অনেক গবেষণা করে গিয়েছেন। বলতে কি তার গোল্ডবাগ নামে বিখ্যাত বইটি পড়ে এদিকে আমার প্রথম ঝোঁক লাগে। মানিক বলল, বিমলবাবু, খুব হালেই যে জয়ন্ত সোনার আনারস মামলার কিনারা করেছিল, আপনি তার কথা শোনেননি বুঝি? না। তার ভেতরেও ছিল একটি অদ্ভুত সাংকেতিক ছড়া। বহুকাল ধরে কেউই তার অর্থভেদ করতে পারেনি, কিন্তু জয়ন্ত তার রহস্যভেদ করে অবাক করে দিয়েছিল সবাইকেই। সুন্দরবাবু এতক্ষণ পর তার মৌনব্রত ভঙ্গ করলেন। সে কি কাণ্ড! জয়ন্তর বুদ্ধি হচ্ছে যাকে বলে ক্ষুরোধার। আমার মতো লোকও ওর কাছে পদে পদে হার মানতে বাধ্য হয়, অথচ পুলিশের চাকরি করে আমি মাথার চুল পাকিয়ে ফেলল। তাহলে বিমলবাবু, আপনি ওই ম্যাপের হেয়ালিটার মানে বুঝতে পেরেছেন? পেরেছি। কিন্তু এত তাড়াতাড়ি অর্থ উদ্ধার করলেন কেমন করে? কারণ এই সংকেতগুলো অত্যন্ত সহজ। যারা দীর্ঘকাল ধরে সাংকেতিক লিপি নিয়ে আলোচনা করছে তাদের কাছে এই ম্যাপের সংকেতগুলো হচ্ছে ক খ গ ঘয়ের মতন সোজা। বেশ, আপনার কথাই মানলুম। ম্যাপের রহস্য কি আপাতত তাও আমি জানতে চাই না, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি? অনায়াসে। আপনি তো সুলুসাগরে ওই বোম্বেটে দ্বীপে যেতে চান? অবশ্য। গুপ্তধন উদ্ধার করতে? আজ্ঞে হ্যাঁ। আইন বা অন্যান্য কথা ছেড়ে দিন, কিন্তু সাধারণ আইনের উপরে আরও একটা উচ্চতর আইন আছে, এই কথা আপনি মানেন তো? সে আইনের ভিতর দিয়ে প্রকাশ পায় পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের উচ্চতর হৃদয়। নিজের হাতের মুষ্টির ভেতরে গ্রহণ করে মৃদু হাসতে হাসতে বলল, জয়ন্তবাবু, আমার অভিবাদন গ্রহণ করুন। আপনি কি বলতে যাচ্ছেন তা আমি বুঝেছি। আমরা যদি গুপ্ত কথা জানতে পেরে গোপনে গুপ্তধন উদ্ধার করে নিজেদের মধ্যে ভাগ বটরা করে নিই, তাহলে চলতি কোনো আইনই আমাদের বাধা দিতে পারবে না। কিন্তু এই যে একখানি ছোট্ট ম্যাপের অজানা হেয়ালি, এর জন্যই মনোহরবাবু ভালো করে কিছু না জেনেও নিজের প্রাণ দিয়ে সহধর্মিণী আর অন্যান্য পুষ্টদের অনাথ করে গিয়েছেন। কেমন, আপনি এই কথাই বলতে চান তো? হ্যাঁ বিমলবাবু। কিন্তু এ কথা তো বলাই বাহুল্য। গুপ্তধন যদি পাই তা আমরাও স্পর্শ করব না। সুন্দরবাবু একটু বিস্মিত কণ্ঠে বললেন, তবে গুপ্তধন আনতে যাবার জন্য আপনাদের এত বেশি আগ্রহ কেন? আগ্রহ কেন? গুপ্তধন পেলেও তার উপরে অধিকার থাকবে কেবল মনোহরবাবুর পরিবারবর্গের। কিন্তু আসলে গুপ্তধনের জন্য আমাদের নিজেদের কোনোই আগ্রহ নেই। আমরা সুলুসাগরের তরণী ভাসাতে চাই অন্য কারণে। কারণটা কি শুনতে পাই না? আহ সুন্দরবাবু, কি বলছেন? কারণটা কি শুনতে চান? আমরা কারোর মুখাপেক্ষী নয়, কারো দাসত্ব আমরা করি না। ভগবান আমাদের যে ঐশ্বর্য দিয়েছেন, অনায়াসে আমরা রাজা বা মহারাজা খেতাব লাভ করতে পারতাম। বুঝেছেন সুন্দরবাবু? ঐশ্বর্য বাড়াবার জন্য আমরা গুপ্তধন আনতে যাচ্ছি না।
আমরা যেতে চাই কেবল এই সুযোগে বিপুল ধরনের জলের স্থলে অথবা শূন্যে আর একবার নিজেদের ছড়িয়ে দিতে দিকে দিকে। বাপরে বাপ, বিপদের মধ্যে রোম্যান্স! আপনারা দেখছি জয়ন্ত আর মানিকের ওপরেও টেক্কা মারতে চান। বিপদের মধ্যে আবার রোম্যান্স কিরে বাবা? মানিক বলল, সে তো আপনি বুঝবেন না সুন্দরবাবু। ভগবান তো কোনো কোনো জীবকে দুনিয়ায় পাঠিয়েছেন কেবল ভার বহন করবার জন্য। তাদের তো রোম্যান্সের খবর রাখার কথা নয়। এর মানেটা কি হলো? আমি হচ্ছি ভারবাহী জীব? আমি হচ্ছি গর্ধব? সে কি কথা? গর্ধবেরও তো লাঙল থাকে, আপনার লাঙল কই? তুমি হচ্ছ প্রচণ্ড নচ্ছার। আমি তোমার মুখ দর্শন করতেও চাই না। অন্যদিকে মুখ ফিরিয়ে বসলেন সুন্দরবাবু। জয়ন্ত বলল, বড্ড বাজে কথা হচ্ছে, এখন কাজের কথা হোক। বিমলবাবু, আবার জিজ্ঞাসা করি, তাহলে আপনি সুলুসাগরে যাত্রা করতে চান? ও সম্বন্ধে কি এখনো আপনার সন্দেহ আছে? আপনার সঙ্গী তো চাই। নিশ্চয়ই। সঙ্গে যাবেন কে কে? আপনি, মানিক কুমার, আর যদি ইচ্ছে থাকে তো সুন্দরবাবু। আমি? আজ্ঞে হ্যাঁ। কিন্তু এই বুড়ো বয়সে কি আর আমি তোমাদের মতো বিপদের রোম্যান্স হজম করতে পারবো? পুলিশও এই কথা বলছেন? ভাইয়া, পুলিশের চাকরিতে যে পদে পদে বিপদের ভয়, এ কথা মানি। তবে কি জানেন, সেসব হচ্ছে চেনা বিপদ। তাদের নারী নক্ষত্রের খবর আমার নখদর্পণে। কিন্তু আপনারা যেসব অজানা বিপদকে জলের স্থলে খুঁজে বেড়ান, আমার ধারণাই তারা ধরা পড়ে না। এই যে সারাঙ্গিনী দ্বীপ নামে একটা উদ্ভট জায়গায় যাবার জন্য আমাকে আমন্ত্রণ করছেন, ওখানে কি মানুষ যায়? একে তো শুনেছি সে হচ্ছে শ্মশানের মতন ঠাঁই। কোনো অজ্ঞাত বিপদের আশঙ্কায় সেই অঞ্চলের বাসিন্দারা পর্যন্ত গুপ্তধনের লোভেও সেখানে পা বাড়াতে ভরসা পায় না। তার উপরে সেই বোম্বেটে ব্যাটা নাকি মরবার জন্য অভিশাপ দিয়ে গেছে। ও দ্বীপে যে যাবে সে আর ফিরবে না। এমন অভিশাপের অর্থ কি? বোম্বেটেটা যেসব নারীকে দ্বীপে নিয়ে গিয়ে হত্যা করেছে, তারা কি আজও জখ হয়ে পাহারা দিচ্ছে গুপ্তধনের উপরে? মানিক বলল, যক নয় সুন্দরবাবু, যক্ষিণী। যক্ষিণী? হ্যাঁ, সংস্কৃতে যাকে বলে যক্ষ, আর যক্ষের বউকে বলে যক্ষিণী। কাজেই সাঙ্গারানী দ্বীপে যেসব স্ত্রীলোক হত্যা করেছে, তাদের প্রেতাত্মাকে যক্ষিণী বলেই ডাকা উচিত। ও বাবা! আমরা সব জোয়ান পুরুষ মানুষ, মেয়ে ভূতকে আবার ভয় কিসের? যক্ষিণীকে কখনো দেখিনি, এইবার হয়তো দেখার সুযোগ পাবো। আমি যক্ষিণী দেখতে রাজি নই। রাজি নই বললে কি চলে? আমরা যখন যাচ্ছি আপনাকে তো যেতেই হবে। কি একটা গানে আছে না, ছাড়বে না সন্ন্যাসী তোমায় কাশি দেখাবে। তোমরাও তাই করতে চাও নাকি? আমাকে যেতেই হবে? এর পরের প্রশ্ন হচ্ছে, কবে আমরা যাত্রা করব বিমলবাবু? 3-4 তো লাগবে এই জিনিসপত্র গুছিয়ে নিতে। কীরকম জিনিসপত্র? এই ধরুন, সর্বাগ্রে দরকার একটা মেশিন গান। মেশিন গান? হ্যাঁ, আমাদের সঙ্গে অটোমেটিক বন্দুক, রিভলভার আর হাতবোমা প্রভৃতি অস্ত্র থাকবে বটে, কিন্তু তার উপর হচ্ছে অন্তত একটা মেশিন গান। কিন্তু মেশিন গান পাবেন কোথায়? একটু চেষ্টা করলে মেশিন গান জোগাড় করতে পারি। বৈধ না অবৈধ উপায়ে? বৈধ উপায়, অবশ্য সুপারিশের দরকার। কিন্তু মেশিন গান কি হবে? কাদের সঙ্গে আমরা যুদ্ধ করব? যক্ষিণীদের সঙ্গে। বিনা যুদ্ধে তারা গুপ্তধন ছাড়বেই বা কেন? না মানে ঠাট্টা নয়, ব্যাপারটা ক্রমেই গুরুতর হয়ে উঠেছে। আশ্বস্ত হন সুন্দরবাবু, আশ্বস্ত হন। যাচ্ছি অজানা দ্বীপে, না জানা বিপদ আপদের জন্য প্রস্তুত থাকতে হবে তো। মেশিন গানের মধ্যে একটা অস্ত্রের সঙ্গে থাকলে দরকার ভারী না হলেও মনের ভেতরে কতখানি জোর পাওয়া যাবে। কি বলেন জয়ন্তবাবু? সে কথা ঠিক, কিন্তু কবে, কোথা থেকে, আমরা কোন জাহাজে উঠব? জাহাজ কেন? জাহাজ, রেলগাড়ি এসব তো সেকালে ব্যাপার। এ যুগ হচ্ছে স্পিডের যুগ। মানুষ চাই বিদ্যুৎ গতির সঙ্গে ছুটতে। আমরা যাব এরোপ্লেনে। এরোপ্লেন? অসম্ভব। আপাতত তাদের আকাশ ভ্রমণ শেষ হলো। এই আধুনিক ভ্রমণে স্পিড থাকতে পারে, কিন্তু বর্ণনা করার বিশেষ কিছুই থাকে না। ট্রেনে বা জাহাজে চড়ে বেরোলে দৃষ্টি আকর্ষণ করে অনেক কিছুই। ট্রেন নানা দেশ মারিয়ে ছোটে, কত রকম দৃশ্য, কত রকম পাহাড়, মাঠ, বন, কত রকম জাতের কত লোকের ভাষার কথা।
চোখ সুমুখ দিয়ে যেন ছবির পর ছবির শোভাযাত্রা। জাহাজও থামে দেশে দেশে, বন্দরে বন্দরে, সেও জায়গা নব বৈচিত্র্যের খোরাক। উড়োজাহাজেও প্রথম যখন শূন্যে ওঠে, চোখ তখন মন্দ লাগে না। বিপুল ধরনী গায়ে এলিয়ে শুয়ে থাকে নিচে, অনেক নিচে। তার গন্ধ বা ধ্বনির ছন্দ পাওয়া যায় না বটে, কিন্তু চোখে দেখা যায় রামধনু রঙের ঐশ্বর্য। সেখানেও ছবির পর ছবি, কিন্তু রিলিফ মানচিত্রের মতো। একই সঙ্গে অনেকটা দেখা যায়। একখানা একখানা করে বইয়ের পাতা উল্টে উল্টে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে অপ্রত্যাশিত বিস্ময়ের যেরকম আনন্দ জাগে, উড়োজাহাজের দর্শকরা তা থেকে বঞ্চিত। যাত্রা শেষে ভূমিষ্ঠ হয়ে সুন্দরবাবু বললেন, বাবা অনেক পুণ্য করেছিলেন, তারই মহিমাই এ যাত্রায় কোনো গতিতে বেঁচে গেলাম। তোমরা যতই ধিক্কার দাও আর যতই আবদার করো, ফেরবার পথে আমি আর কিছুতেই এরোপ্লেন চড়ব না। না 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 না, কিছুতেই না। মানিক সকৌতকে বলল, আপনি কি আর দেশে ফিরতে পারবেন? মানে? সারাঙ্গানির দ্বীপে কঙ্কালময়ী যক্ষিণী হয়তো আপনাকে বিয়ে না করে ছাড়বে না। যাও যাও, বাজে বকো না। দেখবেন। হ্যাঁ হ্যাঁ, ঢের দেখেছি, এবারেও দেখব। মানিক খিলখিল করে হাসতে লাগলো এবং সুন্দরবাবু গজরাতে লাগলেন হুম হুম রবে। জয়ন্ত বলল, বিমলবাবু, ফিলিপাইন দ্বীপে পদার্পণ করার সুযোগ কখনো পায়নি। এই দ্বীপ সম্বন্ধে আপনি কিছু জানেন? বিমল বলল, আমি আর কুমার এই অঞ্চলে দুবার এসেছি, আমরা এখানকার কথা কিছু কিছু জানি বটে। আচ্ছা কুমার, তুমি জয়ন্তবাবুকে ফিলিপাইনের কাহিনী শোনাও, আমি ততক্ষণ একটু এদিক ওদিকে ঘুরে দেখে আসি একখানা চীনের জায়গা ভাড়া করা যায় কিনা। ও ভাড়া করে কি হবে? ষোলো সমুদ্রে তরণী ভাসিয়ে ম্যাপের সেই দ্বীপে উঠতে হবে তো। আইরে বাঘা, আমার সঙ্গে চল, দুই বন্ধুতে খানিক বেরিয়ে আসি। বিমল আর বাঘা চলল চাং খোঁজার উদ্দেশ্যে। জয়ন্ত বলল, কুমারবাবু, এইবারে ফিলিপাইন সম্বন্ধে আমাকে কিছুটা আলোকিত করুন। কুমার যা বলল তার সারমর্ম অনেকটা এই রকম। ফিলিপাইন একটা দ্বীপ নয়, অনেকগুলো দ্বীপের সমষ্টি। ফিলিপাইন বলতে যা বোঝায়, ছোট বড় 7,000 দ্বীপেরও বেশি। তার কোনো কোনো দ্বীপ খুব বড়, যেমন উত্তরে লুজন আর দক্ষিণে মিন্ডানাও দ্বীপ। কোনো কোনো দ্বীপ মাঝারি, যেমন পালাওয়ান, নেগ্রোস, প্যানে, সমর, কেবু ও মিন্ডারো। কোনো কোনো দ্বীপ ছোট, তাদের অবশ্য নাম দেওয়ার কোনো দরকার হয় না। আবার কোনো কোনো দ্বীপ এতই ক্ষুদে যে একেবারেই উল্লেখযোগ্য নয়। সাঙ্গারানির দ্বীপ খুব সম্ভবত ওই রকমই। বাজার চলতি বা স্কুলের ম্যাপে তার কোনো ঠাঁই নেই। ফিলিপাইন দ্বীপপুঞ্জের রাজধানী ম্যালিনা। সমগ্র ফিলিপাইনের লোক সংখ্যা হচ্ছে 1,23,53,800। ফিলিপাইনের বাসিন্দা অসভ্য নয়। ইংরেজরা যখন ছিল তখন প্রায় বর্বরের মতো। ফিলিপিনোরা ছিল রীতিমতো সভ্য। ইংরেজরা যখন চামড়ার পোশাক ছাড়া অন্য কিছু পরতে জানত না, ফিলিপিনরা তখন রেশম ও কার্পাস প্রভৃতি দিয়ে পরিচ্ছদ প্রস্তুত করে বিখ্যাত হয়েছিল। সোনা, রূপা ও জড়োয়ার কাজেও তারা কম বিখ্যাত ছিল না। এমনকি সেই প্রাচীন যুগে তারা বারুদের ব্যবহার জানত। তাদের কামান বন্দুক তৈরি করার জন্য কারখানাও ছিল। তবে ভারতবর্ষের মতো ফিলিপাইনের মধ্যে এখানে ওখানে রীতিমতো অসভ্য বা আদিম জাতির অভাব নেই, যেমন নিগ্রেটো, মোরো, ইগোরোট, ইলনগট, ইটাভি প্রভৃতি। কোনো কোনো মাসে এখানে অতিরিক্ত গরম পড়ে, কিন্তু সাধারণ আবহাওয়া এখানে বেশ প্রীতিকর। মিন্ডানাও দ্বীপের একটি বাহু পশ্চিম দিকে এগিয়ে শুলু সমুদ্রের মধ্যে গিয়ে পড়েছে। তারপর বাহুটা আবার দক্ষিণ দিকে নিম্নমুখী হয়ে নেমে গিয়েছে শুলু দ্বীপের দিকে। এই নিম্নমুখী বাহুর শেষ প্রান্তেই আমরা রয়েছি। এখান থেকে যদি খুব ভালো দূরবীন দিয়ে সমুদ্রের উপর দৃষ্টিপাত করা যায়, তাহলে দেখা যাবে নীল সাগরের দিকে জেগে রয়েছে অনেক ছোট ছোট দ্বীপ। কোনো কোনো দ্বীপে আছে হয়তো কয়েক বিঘা জমি। কোনো কোনো পুচকে প্রবাল দ্বীপে গাছপালা কিছুই নেই। আবার কোনো কোনো দ্বীপ সবুজে ছাওয়া, যেন রূপকথার স্বপ্ন নীড়ের মতো। আমরা জানি না যে সারাঙ্গানি দ্বীপ আমরা খুঁজতে এসেছি তার সত্যিকারের রূপটা কীরকম। স্টেটসম্যান পত্রিকায় তার কিছুই বর্ণনা নেই, আর সেইটাই তো স্বাভাবিক। বাঘের ভালো লাগে রক্ত, যমদূতের ভালো লাগে নরক, আর সাঙ্গানির মতো নরপিশাচের যে দ্বীপ ভালো লেগেছে
সেটা দেখতে নিশ্চয়ই সুন্দর নয়। শেষ হলো কুমারের কাহিনী। নিচে মাটির ওপরে চারিদিকে বাঁশের বেড়া দেওয়া, মাঝখানে পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে খুব উঁচু দুটো মস্ত বড় গাছ, গাছের গুড়ি বলাই উচিত, দাঁড়িয়ে আছে। তার ওপর দিকের গাছপালা কেটে ফেলা হয়েছে এবং সেখানে নির্মাণ করা হয়েছে একতলা কাঠের বাড়ি। 3খানা ঘর ঘিরে চারিদিকেই বারান্দা। মাটি থেকে একখানা 3 তলা উঁচু সমান একটা কাঠের মই বেয়ে বারান্দায় গিয়ে উঠতে হয়। ঘর দেখে পর্যন্ত সুন্দরবাবু চক্ষু বিস্ফারিত হয়ে রয়েছে। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, এই দেহ নিয়ে ওই মই বেয়ে কি কোনো ভদ্রলোক ওপরে উঠতে পারে? তারপর নিজের জিজ্ঞাসার তিনি নিজেই জবাব দেন, পারে না, মোটেই পারে না। মানুষ কি পাখি নাকি? কুমারের কাহিনী শেষ হওয়ার পর খানিকক্ষণ পর বিমল ফিরে এলো। তার মুখটা গম্ভীর। কি হে ভায়া, মুখমণ্ডল নিবিড় মেঘে সমাচ্ছন্ন কেন? জাঙ্ক ভাড়া হয়েছে? হয়েছে, কিন্তু অনেক কষ্টে। কষ্টে? হ্যাঁ, কেন? ও দ্বীপের কথা এখানকার সবাই জানে। দ্বীপের গুপ্তধনের কথাও কারোর অজানা নয়। তাই নাকি? হ্যাঁ, কিন্তু কোনো জাঙ্কওয়ালাই ওখানে যেতে রাজি নয়। কারণটা কি বলে? বলে ও ভুতুরে দ্বীপ। আর কি বলে? মাঝে মাঝে কোনো কোনো লোভী লোক ওই দ্বীপে গিয়ে নামে, কিন্তু তারা আর ফিরে আসে না। কেন ফিরে আসে না? কারণ কেউ জানে না। বলে ওটা প্রেত দ্বীপ। গভীর রাত্রে কোনো কোনো জাঙ্কের নাবিকরা দূর থেকে দেখেছে দ্বীপের ভেতরে অনেকগুলো আলো জ্বলছে। দূর থেকে এও শুনেছে দ্বীপের ভেতর থেকে ভেসে আসছে নারী কণ্ঠে হাসি আর গানের ধ্বনি। দিনের বেলায় ও দ্বীপ থাকে নির্জন আর নিস্তব্ধ, কিন্তু রাত্রিবেলা হয়ে উঠলেই শব্দে, সঙ্গীতের আলোকে জীবন্ত। এই ধরনের আরও নানা কথাই তারা বললে। তুমি কি এসব বিশ্বাস করো? বিশ্বাস অবিশ্বাসের কথা ছেড়ে দাও, আমি যা শুনেছি তাই বললাম। ওদের কথার উত্তরে তুমি কি বললে? সে অনেক কথা, বলবার দরকার নেই। শেষ পর্যন্ত 4 গুণ বেশি ভাড়ার লোভে একজন জাঙ্কওয়ালা আমাদের ওই দ্বীপে নিয়ে যেতে রাজি হয়েছে। জয় হিন্দ। ব্যাস, আমরা আর কিছুই জানতে চাই না। আগে দ্বীপে গিয়ে তো নামি, তারপর আসুক ভূত, আসুক যক্ষিণী, আসুক অন্য যে কোনো বিপদ। আমরা তো জানি বিপদ চিরদিনই আমাদেরই বিপজ্জনক মনে করে পথ ছেড়ে সরে দাঁড়িয়েছে। সুন্দরবাবু মুষড়ে পড়লেন। দ্বীপে যে যায় আর ফেরে না। রাত্রে দ্বীপ জ্যান্ত হয়, আলো জ্বলে, মেয়ে গলায় হাসি গান শোনা যায়। এসব কি ব্যাপার বলুন তো বিমলবাবু? জানি না। না জেনেই পতঙ্গের মতো ছুটছেন আগুনের পানে। ঠিক তাই, আমরা না জেনেই সুমুখের দিকে ছুটি অজানাকে পাবার আনন্দে। জানা ব্যাপারে কোনো আনন্দ পায় না। আমরা পতঙ্গও নই, আমরা মানুষ। আগুনের দিকে ছুটলেও পুড়ে মরবো না। মানুষ আগুন নেভাতেও জানে। শিশুরাও মানুষ, তারা কিন্তু আগুনে হাত পুড়িয়ে কাঁদে। আমরা শিশু নই, আগুন নেভানোর শক্তি আমাদের আছে। তাহলে আমি নাচার, আমার কপালে যা আছে তাই হবে। আমি আর পরামর্শ দেব না, আর আমি মুখ খুলব না। জয়ন্ত জিজ্ঞাসা করল, তাহলে আমরা কবে যাচ্ছি? কাল সকালে খুব ভোরে, সূর্যোদয়ের আগেই। কিন্তু এইবারে আমি মুখ খুলব। দ্বীপে যেতে হবে অত সকালে? তাহলে কাল উপবাসী ব্যবস্থা নাকি? পাগল, উপবাস করার অভ্যাস আমার নেই। খাবো কোথায় শুনি? জাঙ্কে। জাঙ্কি খাবার তৈরি করবে নাকি? মোটেই নয়। খেয়ে বলবেন আমরা রামহরির উপযুক্ত শিষ্য কিনা। এখন গাত্র উত্থাপন করতে আজ্ঞা হয়। গাত্রোত্থান করে যাব কোথায়? ওই গাছের বাসায়। ওই মই দিয়ে? না 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 না, এই বয়সে আমি আত্মহত্যা করতে রাজি নই। জয়ন্ত একবার সেই সংকীর্ণ মইয়ের দিকে আর একবার সুন্দরবাবু বিস্তীর্ণ বপুর দিকে দৃষ্টিপাত করল। তারপর চিন্তিতভাবে বলল, তাই তো। মানিক বলল, সুন্দরবাবু একটু মুশকিল আছে। ওর দেহের আধখানাই হচ্ছে ফুরি, সেই জন্যই উনি চিন্তিত হচ্ছেন। কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের মধ্যে কেউ ওপর থেকে আপনাকে টানবে আর নিচ থেকে কেউ একজন ঠেলে দেবে, তাহলেই সমস্যার সমাধান। মানিকের ব্যবস্থাটা আমার কাছে মোটেই সন্তোষজনক বলে মনে হচ্ছে না। সন্তোষজনক না হলেও এই ব্যবস্থাই আপনাকে মানতে হবে। রাত্রে থাকবেন কোথায়? নিচে? আপনি কি বুঝতে পারছেন না? এই মূল্যকে মানুষ মাটি ছেড়ে গাছের ওপর বাসা বাঁধে। সেখানে ওই মাটিটা কতদূর বিপজ্জনক। হয়তো আসবে দুর্দান্ত বন্য জন্তু, হয়তো আসবে রক্তপিপাসী দস্যু বা হত্যাকারী। আপনি কি করবেন তখন? আর কিছুই বলতে হবে না মানিক,
আমি সব সত্যই হৃদয় সঙ্গম করেছি। এখানে মাটির ওপরে আমি আর কিছুতেই থাকবো না, লাখ টাকা পুরস্কার দিলেও না। অতএব আমার এই বিপুল বপুর ভার মরিয়া হয়ে তোমাদের হাতেই অর্পণ করলাম। একে নিয়ে তোমরা যা খুশি তাই করতে পারো। সুন্দরবাবু কোনো রকমে উপরে উঠে এলেন। সুন্দরবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, বাপরে বাপ, ভূত পেতনির কথা শিশু বয়স থেকেই শুনে আসছি। তাদের সঙ্গে কতকটা চেনাশোনা হয়ে গেছে, তাই ওই ভুতুরে দ্বীপে যেতেও নারাজ হইনি। কিন্তু আগে যদি জানতাম আমাকে মানুষ হয়েও বানর বা পাখির মতো বাঁধতে হবে আকাশ ছোঁয়া গাছের ওপরে বাসা, তাহলে মা কালীর দিব্যি বলছি, কিছুতেই আমি তোমাদের সঙ্গে এই পাণ্ডবর্জিত দেশে আসতে রাজি হতাম না। যাক, গত্যস শোচনা নাস্তি। বিমল বলল, আপাতত সুন্দরবাবুর একটা ব্যবস্থা হলো বটে, কিন্তু এখনও আমি নিশ্চিত হতে পারছি না। জয়ন্ত জিজ্ঞাসা করল, কেন বলুন দেখি? জাঙ্কের নাবিকদের কাছ থেকে আর একটা সন্দেহজনক খবর শুনে এলুম। সন্দেহজনক খবর? হ্যাঁ, শুনলাম আজ সকালে আর একদল লোকও নাকি একখানা মোটর বোটে চড়ে সারঙ্গী দ্বীপের দিকে যাত্রা করেছে। কারা তারা? তারা সবাই ফিলিপিনো, তাদের আর কোনো পরিচয় জানতে পারেনি। ভাববার কথা বটে। ভেবে আর কি হবে বলুন? কার্যক্ষেত্রে যখন অবতীর্ণ হয়েছি, শেষ পর্যন্ত না দেখে ছাড়বো না। তবে আমাদের রীতিমতো সাবধান হয়ে থাকতে হবে আর কি। যাত্রা শুরু হয়েছে। ওপরে পরিষ্কার নীল আকাশ, নিচে পরিষ্কার নীল সাগর। পাল তুলে দিয়ে জাঙ্ক চলেছে জলের দোলায় দুলতে দুলতে। তরঙ্গের তলায় শোনা যাচ্ছে পুলকোচ্ছল তরঙ্গের করতালি। শূন্যপথে উড়ে যাচ্ছে সাগর পোতলের তল। দৃষ্টিসীমা ভরে ঝরছে সূর্যালোকের সোনালি আশীর্বাদ। চারিদিকে শান্তির ইঙ্গিত, আনন্দের ছবি, সৌন্দর্যের ঐশ্বর্য। নিজেদের বাক্য রক্ষার জন্য বিমল আর কুমার রন্ধনের আয়োজনে নিযুক্ত হয়েছে। সুন্দরবাবু সানন্দে তাদের কার্যকলাপ লক্ষ্য করছেন। দুটো বড় কুকারে রান্না চড়িয়ে দেওয়া হলো। একটাতে হবে ফাউলের রোস্ট, ডিম, কলাইশুঁটি, আলু, বিট, শালগ্রাম, গাজর ও টমেটো প্রভৃতি সিদ্ধ। আর আরেকটা কুকারে হবে পোলাও এবং ভাজা মাছ। রাত্রি হয়ে এলো। জাঙ্ক আবার চলতে শুরু করেছে। দ্বীপের ওপরে সমুদ্র বালুকাতটের পরেই আরম্ভ হয়েছে বেশ ঘন জঙ্গল। বড় বড় গাছও আছে। সেগুলো কি গাছ চাঁদের আলোয় ভালো করে বোঝার জো নেই। চেনা গেল খালি বাঁশঝাড় আর নারকেল গাছগুলোকে। এই অঞ্চলে এত নারকেল গাছ আছে। দ্বীপটাকে সম্পূর্ণ নির্জন বলেই মনে হয়। ভেতর থেকে গাছপালার মরমর ছাড়ার কোনো শব্দই ভেসে আসছে না। একদিকে চাঁদের আলো আর আরেকদিকে কালো ছায়া মেখে দাঁড়িয়ে আছে দ্বীপের ছোট্ট পাহাড়টা। জয়ন্ত পাহাড়ের দিকে অঙ্গুলি নির্দেশ করল। পাহাড়ের পশ্চিম গায়ে অন্ধকার। সেদিকে এক জায়গায় জ্বলছে একটা আলো, নীল আলো। সকলেরই দৃষ্টি হয়ে উঠল সচকিত। আলোটার রং নীল কেন? হঠাৎ নীল আলোটা নিভে গেল, জ্বলে উঠল লাল। জয়ন্ত বলল, বোঝা যাচ্ছে এ হচ্ছে সাংকেতিক আলো। বিমল বলল, লাল আলো হচ্ছে বিপদের নিশানা। বিপদ বলতে বোঝাচ্ছে বোধহয় আমাদেরই। দেখুন দেখুন, প্রায় তীরের ধারেই দড়ি দিয়ে বাঁধা রয়েছে একটা মোটর বোট। টর্চের তীব্র শিখা বোটের উপর ইতস্তত নিক্ষেপ করে জয়ন্ত বলল, ভিতরে কোনো লোক নেই বলেই মনে হচ্ছে। নিশ্চয়ই বোটের লোকেরা দ্বীপে গিয়ে নেমেছে। মাঝি বলল, বোধহয় ওই বোটখানাই আজ সকালে দ্বীপের দিকে এসেছিল। বিমল বলল, আমরা এইখানেই তীরে গিয়ে নামবো। সুন্দরবাবু বললেন, কাল সকালে তো? না, এখনই। সে কি, এই রাত্রে? হ্যাঁ, চাঁদের আলো থাকলেও দ্বীপে বনের ভেতরে অন্ধকার, সহজে আত্মগোপন করতে পারবো। দিনের আলোর স্পষ্টতা হবে আমাদের শত্রু। কি বলেন জয়ন্তবাবু? আমারও ওই মত। মোটমাট নিয়ে সকলেই দ্বীপে গিয়ে নামল। মাঝি বলল, দ্বীপের এত কাছে যাওয়ার আমার সাহস হচ্ছে না। আমরা খানিক দূরে গিয়ে নোঙর ফেলবো। কাল পর্যন্ত আপনাদের জন্য অপেক্ষা করব। এর মধ্যে যদি না ফিরে আসেন তাহলে বুঝবো আপনারা আর কোনোদিনই ফিরে আসবেন না। বিমল হেসে বলল, তোমার কথাগুলো বেশ স্পষ্ট, মানে বুঝতে কষ্ট হয় না। জয়ন্ত টর্চ জেলে সমুদ্রের বালি হেঁট হয়ে লক্ষ্য করছিল। বিমল বলল,
কি ব্যাপার, কিছু হারালো নাকি? বালির উপরে পায়ের দাগ। এখানে 8জন লোকের পায়ের দাগ আছে। তারাই বোট থেকে নেমেছে। আসুন আমার সঙ্গে, লোকগুলো এদিকে গিয়েছে। জয়ন্ত পায়ের চিহ্ন ধরে অগ্রসর হলো। অন্যান্য সকলেই চলতে লাগলো তার পেছনে পেছনে। পদচিহ্নগুলো বালুকাতার ছেড়ে ঘাস জমি ও জঙ্গলের কাছে গিয়ে অদৃশ্য হয়েছে। জয়ন্ত দাঁড়িয়ে পড়ে বলল, আর পদচিহ্ন দেখবার উপায় নেই। কেবল এটুকু বোঝা যাচ্ছে লোকগুলো এইখান থেকেই বনের ভিতরে ঢুকেছে। বিমল বলল, কুছ পরোয়া নেই, লোকগুলো কোথা থেকে কোন দিকে গিয়েছে তাই জানা দরকার তো। তাছাড়া আর কি? কুমার, বাঘাকে ছেড়ে দাও। শিকলে বেঁধে বাঘাকে নিয়ে আসছিল কুমার। সে খুলে দিল বাঘাকে। জয়ন্ত বলল, বাঘা কি করবে? মানুষ গোয়েন্দাকে হারিয়ে দেবে। কেমন করে? কুকুরের ঘ্রাণ শক্তি আশ্চর্য। পদচিহ্ন অধিকারীরা যখন জমির উপরে পা ফেলে গিয়েছে তখন তাদের গন্তব্যস্থান বাঘা নিশ্চয় আবিষ্কার করে ফেলবে। সুন্দরবাবু ঘৃণায় নাক তুলে বললেন, আরে যাকে বলে নেরি কুত্তা, ও কুকুর আবার কেউ পোষে নাকি? গেওযোগে ভিক পায় না। দেশে কুকুরদের তুচ্ছ ভাবা হয়, অবহেলা করে তাদের শিক্ষা দেওয়া হয় না। যে কুকুর তো জানোয়ার, শিক্ষা না পেলে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের শিশু নিকৃষ্ট পশুর সামিল হয়ে দাঁড়ায়। আমরা বাঘা শিশু বয়স থেকে অনেক যত্ন নিয়েছি, তার পেছনে অনেক খেটেছি, তাকে কত রকম শিক্ষা দিয়েছি, তার ফল সচক্ষে দেখুন। আইতরে বাঘা। বাঘা বিমলের কাছে এসে লেজ নাড়তে লাগলো। বিমল বালুকাতটের পদচিহ্নগুলোর দিকে বাঘার দৃষ্টি আকর্ষণ করল। তাকে আর কিছু বলতে হলো না। সে মাটির ওপরে মুখ নামিয়ে কয়েকবার শ্বাস গ্রহণ করল। তারপর মুখ তুলে ঘেউ বলে আবার মুখ নামিয়ে শুকতে শুকতে ঘাস জমির ওপরে গিয়ে উঠল। তারপর সোজা প্রবেশ করলো জঙ্গলের ভেতর। তার পেছনে যেতে যেতে বিমল বলল, আমাদের আর কোনো ভাবনাই নেই, বাঘাই আমাদের গন্তব্য পথ নির্দেশ করবে। জয়ন্তের চক্ষু হলো চমৎকৃত। সুন্দরবাবু তখনও অবিশ্বাসের সুরেই বললেন, বাঘা যে ভুল পথে যাচ্ছে না তারই বা প্রমাণ কি? প্রমাণ পেতে বিলম্ব হবে না। দেখা যাক। জঙ্গল কোথাও পাতলা আবার কোথাও ঘন। যেখানে গাছের ভিড় সেখানে ঘুটঘুটে অন্ধকার, আর যেখানে গাছ কম সেখানে দেখা যায় আলো ছায়ার মিতালি। এখানে ওখানে ছোট বড় ঝোপঝাড়ও যথেষ্ট, কিন্তু কোথাও জীবনের এতটুকু চিহ্ন নেই। বাতাসে থরথর করে কাঁপছে বটের ছায়ার পাতারা, কিন্তু তারাও যেন ঘৃণা ভরে অভিশাপ দিয়েছে যে মর। মাঝে মাঝে নিশাচর পাখির বিশ্রী চিৎকার, তাও যেন বুকের ভেতরে জাগিয়ে তোলে আকস্মিক অমঙ্গলের সম্ভাবনা। প্রত্যেক ঝোপ প্রত্যেক ছায়া কেমন যেন অপার্থিব বিভীষিকার বাসা। বিমল চুপি চুপি বলল, জয়ন্তবাবু, আমার কেমন সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? কেউ যেন আড়ালে আড়ালে আমাদের অনুসরণ করছে। আমিও দূরে দূরে কোনো কোনো ঝোপকে অস্বাভাবিকভাবে নড়তে দেখেছি। আমাদের ভুলও হতে পারে। অসম্ভব নয়। কিছু অস্ত্র তৈরি রাখুন। বলা বাহুল্য। হঠাৎ সুন্দরবাবু বললেন, বিমলবাবু, আর ওইদিকে গিয়ে কাজ নেই। কেন? জঙ্গলটা ভালো বোধ হচ্ছে না। তাই নাকি? বুকটা কেমন ছ্যাঁত করছে, এতক্ষণ তো করছিল না। বুকে ছ্যাঁত করতে বারণ করুন। ঠাট্টা করছেন? কিন্তু আমি বলে রাখছি, এই জঙ্গলের বাইরে না গেলে আমরা মারাত্মক বিপদে পড়ব। এখানে কেমন যেন অমানসিক ভাব রয়েছে। নইলে এই পূর্ণিমার রাতেও চারিদিকে খাপছাড়া বলে মনে হচ্ছে কেন? আচম্বিতে মাথার উপরে একটা বড় ডাল তুলে উঠল। ওই রে বলেই সুন্দরবাবু পেছনের দিকে মারলেন এক মস্ত লাফ। সকলেই দাঁড়িয়ে পড়ল, এমনকি বাঘা পর্যন্ত। গাছের ভেতরে তখনও শব্দ হচ্ছে, যেন কেউ গাছের ডালটা পেয়ে গাছের এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে, কিন্তু তাকে দেখা গেল না। আচম্বিতে বুক কাঁপানো স্বরে কোথা থেকে যেন চেঁচাতে লাগলো একপাল শেয়াল। বাঘা তাদের বেসুরো, অসভ্য ও বন্য চিৎকার সহ্য করতে পারল না। ধমক দিয়ে বলল, শিয়ালদের পালা সাঙ্গ হলো, গাছটাও নিশার। বিমল বলল, গাছের উপরে হয়তো কোনো বাদর কি বন বিড়াল কি অন্য কোনো জন্তু আছে, আমাদের অভাবিত আবির্ভাবে চমকে গিয়েছে। বাঘা আবার অগ্রসর হলো।
সুন্দরবাবু অসন্তুষ্ট কণ্ঠে বললেন, একটা বাজে নেড়ে কুত্তার ল্যাজ ধরে আমরা এতগুলো মানুষ বোকার মতো কোথায় চলেছি? সকলেই পথ চলতে লাগলো নিঃশব্দে। খানিকক্ষণ পরে একটা উঁচু ও বড় ঝোপ পার হওয়ার সঙ্গে সঙ্গেই যেন জঙ্গলটা হঠাৎ করে শেষ হয়ে গেল। একটা মাঠ, লম্বা চওড়ায় সিকি মাইলের কম নয়। তার বুকের ওপর মূর্ছিত হয়ে আছে চন্দ্রালোক। সেখানেও কেমন যেন খা খা ভাব। মানুষের পৃথিবী, অথচ সেখানে যেন একটাও মানুষ নেই। পৃথিবীর মধ্যে এ যেন এক অপার্থিব দেশ। বাঘা মাঠের ওপর দিয়ে তখন অগ্রসর হচ্ছিল। হঠাৎ বিমল বলল, বাঘা দাঁড়া। সব পোষা কুকুরের মতো বাঘাও মানুষের অনেক কথা বোঝে। সে দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। সামনের দিকে অঙ্গুলি নির্দেশ করে বিমল সানন্দে বলে উঠল, দেখুন জয়ন্তবাবু, দেখুন। মাঠের পাশেই দেখা যাচ্ছে বেশ বড় একটা বাঁশ বন এবং পাশেই সারি সারি 5টি নারকেল গাছ। জয়ন্ত সেই দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে বলল, তাহলে মনোহরবাবুর ম্যাপের প্রান্তে যে সাংকেতিক কথাগুলো লেখা আছে তা মিথ্যে নয়। বাঁশঝাড় আর 5টি নারকেল গাছ, বাঘা আমাদের আসল জায়গাতেই নিয়ে যাচ্ছে। সাধু বাঘা সাধু। আর একটা কথাও বোঝা যাচ্ছে, আজ সকালে এদিকে যে লোকগুলো এসেছিল তারাও গিয়েছে ওই দিকেই। চল বাঘা চল। বাঘা আবার এগিয়ে চলল সেই বাঁশঝাড় এবং নারকেল গাছগুলোর দিকেই। বিমল আনন্দে বলল, হ্যাঁ, বাঘা ঠিক পথে ধরেছে। লোকগুলো ওই দিকেই গেছে, ওই দিকেই গেছে। বাঘার কাছে কোথায় লাগে ডিটেকটিভ শার্লক হোমস? জয়ন্তবাবুও বাঘার ওপরে টেক্কা মারতে পারবেন না। জয়ন্ত হেসে ফেলল। আমি মুক্ত কণ্ঠে সে কথা স্বীকার করছি। বাঘা হচ্ছে অতুলনীয়। অল্পক্ষণ পরেই তারা বাঁশঝাড়ের পাশে এসে দাঁড়ালো। সুন্দরবাবু চমকে ও আড়ষ্ট কণ্ঠে বললেন, এই কি দেখা যাচ্ছে ওখানে? কি কি পড়ে আছে ওগুলো? সকলেই হাতে টর্চ জ্বালল। নারকেল গাছগুলোর তলদেশ দিয়ে বয়ে যেতে লাগলো তীব্র আলোকের তরঙ্গের পর তরঙ্গ। সকলেই স্তম্ভিত নেত্রে দেখল মাটির ওপরে পাশাপাশি পড়ে রয়েছে কতগুলো মানুষের মৃতদেহ। প্রত্যেক মৃতদেহরই হাত পা বাঁধা এবং প্রত্যেক মৃতদেহই মুন্ডহীন। জয়ন্ত মৃতদেহগুলো গুণে দেখল 8 জন। খানিকক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে বিমল ধীরে ধীরে বলল, এরাই বোধহয় এসেছিল এই দ্বীপে, কিন্তু এরা কারা? দেখো বিমল, দেখো ওদিকে আবার কি কতগুলো পড়ে আছে। বাঁশঝাড়ের মাটির ওপরে ছড়িয়ে পড়ে রয়েছে কতগুলো রক্তাক্ত নরমুণ্ড। জয়ন্ত আবার গুণে দেখল, ঠিক 8। এমন বিভৎস দৃশ্য কল্পনারও অগোচর। সুন্দরবাবু একটা মুন্ডের ওপর টর্চের রেখা স্থির করে গম্ভীর স্বরে বললেন, এই মুন্ডুটা আমি চিনি। এই হচ্ছে সেই পলাতক ফিলিপিনো আসামি পাবলোর ছিন্ন মুন্ডু। বিমল খানিকক্ষণ স্তব্ধ থেকে ভেবে বলল, সবই জলের মতন স্পষ্ট। পাবলো কলকাতার পুলিশকে ফাঁকি দিয়ে আমাদেরই মতো উড়োজাহাজে চড়ে আমাদের আগে এখানে ফিরে এসেছিল। খুব সম্ভব মনোহরবাবুর ম্যাপের যে অংশ সে পেয়েছিল তা থেকে আর একখানা ম্যাপ নকল করে নিজের কাছে রেখেছিল। সে ভেবেছিল আমাদের আগে দলবল নিয়ে এখানে এসে গুপ্তধন উদ্ধার করবে, কিন্তু তার ইচ্ছা পূর্ণ হয়নি। অজ্ঞাত হত্যাকারীর হাতে তাকে আর তার দলের সবাইকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। জয়ন্ত বলল, তো অজ্ঞাত হত্যাকারী কারা? নিশ্চয়ই তারা দলে ভারী, কারণ 7-8 জন লোককে এভাবে হত্যা করা 2-4 জন লোকের কাজ নয়। এই সবই ভৌতিক ব্যাপার। ভূতরা যে মানুষের হাত পা বেঁধে হত্যা করে এ কথা আগে কোনোদিনও শুনিনি। সুন্দরবাবু কি যেন একটা জবাব দিতে চাচ্ছিলেন, কিন্তু আচম্বিতেই সবাইকে স্তম্ভিত করে দিয়ে নারীকণ্ঠে জাগ্রত হলো এক অস্বাভাবিক তীব্র ক্রন্দন, যা বিদীর্ণ করে দিল সমস্ত আকাশকে। সুন্দরবাবু ঠকঠক করে কাঁপতে কাঁপতে বললেন, যক্ষিণী, যক্ষিণী। সর্বদাই কৌতুকপ্রিয় যেই মানিক, সেও যেন সুন্দরবাবুকে ঠাট্টা করতে ভুলে গেল। তারপরই হঠাৎ থেমে গেল কান্নার উপদ্রব এবং আরম্ভ হলো এবার খলখল অট্টহাসির পালা। এমনই ভয়াবহ এবং বুক রক্ত জল করা অভাবিত অট্টহাসি যে কবরের মরাও যেন কফিন থেকে ছটফট করে উপরে উঠে আসবে।
দোকানে হাত রেখে সুন্দরবাবু ধূপ করে বসে পড়লেন। তার মুখ রক্তহীন। বিমলবাবু, কি জয়ন্তবাবু? সত্যি কি এটা ভুতুরে দ্বীপ? ভূত মানি না। তাহলে কারা কাঁদলে, কারা হাসছে? আমিও আপনাকে ঠিক এই প্রশ্নই করতে পারি। কিন্তু এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই। ও হাসি কান্নার অর্থ বুঝতে না পারলেও একটা কথা বেশ বুঝতে পারছি। কি? যারা হাসছে তারা পায়ে পায়ে গিয়ে আসছে আমাদের দিকেই। ঠিক, এতক্ষণ এটা খেয়ালে আনিনি। সুন্দরবাবু উঠে পলায়নের চেষ্টা করলেন। খপ করে তার একখানা হাত ধরে ফেলে জয়ন্ত বলল, কোথায় যান? যক্ষিণী, আমি এখনই এই দ্বীপ ছেড়ে পালিয়ে যাব। থামুন মশাই, পাগলামি করবেন না। এখান থেকে চলে গেলে মৃত্যু আপনার অনিবার্য। মৃত্যু যে অনিবার্য তা তো বুঝতেই পারছি, কিন্তু আমি এই যক্ষিণীদের কপ্পরে পড়তে রাজি নই। হঠাৎ থেমে গেল অট্টহাসি। উত্তর দিকের জঙ্গল ভেদ করে মাঠের ওপরে দেখা গেল একদল লোক। খানিকটা এগিয়ে আসতেই ধবধবে পূর্ণিমায় বোঝা গেল তারা সংখ্যায় 25 জন। প্রত্যেকের হাতেই একটা করে বন্দুক। দেখলে আরও বোঝা যায় যে তারা চীনে ম্যান। জয়ন্ত বলল, ওরা আমাদের দিকেই আসছে। বিমল তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আসুক হতভাগারা, আসুক। হতভাগারা জানে না আমরা কি অস্ত্র নিয়ে ওদের অভ্যর্থনা করব। ওদের আরও কাছে আসতে দিন। তারপর যে মাঠের মাঝ বরাবর আসবে অমনি শুরু হবে আমাদের মেশিন গান আর অটোমেটিক রাইফেলের অশান্ত রুদ্র সঙ্গীত। এক বেটাকেও পালাতে দেওয়া যাবে না। নিজের নিজের বন্দুক উঁচিয়ে লোকগুলো দ্রুতপদে এগিয়ে আসতে লাগলো। তারা বুঝতে পেরেছিল যে বিমলরা আশ্রয় নিয়েছে ঝোপের ভেতরে। আরও মিনিট দুয়েক কাটল। বিমল বলল, চালাও গুলি। এর পর মুহূর্তে যা কাণ্ড হলো শত্রুরা যেন তা একেবারেই আশা করতে পারেনি। কুমারের মেশিন গান এবং অন্যান্য সকলের অটোমেটিক রাইফেল ধারাবাহিক তপ্ত বুলেট প্রেরণ করতে লাগলো ঝাঁকে ঝাঁকে। 25 জন লোক আক্রান্ত হলো যেন 100 জনের দ্বারা। শত্রুরা উত্তরে কয়েকটা বন্দুকের আওয়াজ করলো বটে, কিন্তু সেটা ক্ষীণ চেষ্টা মাত্র। আর এদিক থেকে হচ্ছে গুলির বৃষ্টি। কিছুক্ষণ পরেই তারা ছত্রভঙ্গ করে দিকবিদিক জ্ঞানশূন্যের মতো পলায়নের চেষ্টা করল। কিন্তু পলায়নও নিরাপদ নয়। খোলা মাঠ, গা ঢাকা দেওয়ার জন্য কোনো গাছপালা বা ঝোপঝাড়ের আড়াল নেই। শেষ পর্যন্ত মেশিন গানকে ফাঁকি দিতে পারল মাত্র 3-4 জন লোক। যাকে দলের সর্দার বলে মনে হয়েছিল, বিমল প্রথমে অভ্যর্থ লক্ষ্যে তাকেই পেরে ফেলেছিল। সে দৌড়ে তার কাছে গিয়ে উপস্থিত হয়ে দেখল লোকটা তখনও মরেনি, কিন্তু বেশিক্ষণ আর বাঁচবেও না। অতি কষ্টে কোনো রকমে দুহাতে ভর দিয়ে বসে অল্প একটু হেসে লোকটা ইংরেজিতে বলল, বাবু, তোমাদেরই জিত। কে তুমি? বলছি, আমার নাম স্যামসন। মরবার সময় আমি আর কিছু লুকোবো না, কিন্তু একটু জল দাও, একটু জল। জল পান করে লোকটা যা বলল তার সারমর্ম অনেকটা এই রকম। সে বংশানুক্রমে বোম্বেটে। তার পূর্বপুরুষেরা চীন সাগরে জলদস্যুর দ্বারা জীবিকা নির্বাহ করত। তারা বহুকাল থেকেই গোপনে সাঙ্গারানি দ্বীপে বসবাস করছে। এই দ্বীপের সম্বন্ধে এ অঞ্চলের বাসিন্দার কুসংস্কার আছে বলে এখানে আসতে কেউ ভরসা করত না। তারা আত্মগোপন করার এই সুযোগ ত্যাগ করেনি, বরং কুসংস্কার যাতে আরও বদ্ধমূল হয়ে ওঠে তার জন্যই বরাবর চেষ্টা করেছে তারা। তা সত্ত্বেও মাঝে মাঝে কিছু দুঃসাহসিক লোকেরা এই দ্বীপে উঠে এসেছে, কিন্তু কেউ প্রাণ নিয়ে ফিরে যায়নি। লোকগুলো এ দ্বীপে আসে গুপ্তধনের লোভে, একথা তারাও জানে। কিন্তু এখানে যে গুপ্তধন আছে এটা তারা বিশ্বাস করে না, কারণ তন্ন তন্ন করে খুঁজেও এখানে তারা কোনো গুপ্তধন পায়নি। খানিকক্ষণ পরেই স্যামসনের মৃত্যু হলো। সুন্দরবাবু বললেন, তাহলে আমাদের পেটের পিলে চমকেছে নিতান্তই অকারণে। পেতনিদের হাসি কান্না, যক্ষীদের গান, ভূতের দ্বীপ সবই ধাপ্পাবাজি। সারাঙ্গিনীর গুপ্তধন হচ্ছে ওই রকমই একটা বাজে রূপকথা। বিমল বলল, দেখা যাক আপনার বিশ্বাস অভ্রান্ত কিনা। অন্ধ রাত্রিকে বিদায় করে আসছে দিবস দেবতা জ্যোতির্ময় সূর্য।
আলোর পরে কালো, আর কালোর পরে আলো। এই হচ্ছে আমাদের বসুন্ধরা। সুন্দরবাবু বললেন, কি একখানা বইয়ে পড়েছিলাম, বনবাসী আদিম মানুষের সর্বপ্রথম দেবতা ছিলেন নাকি সূর্যদেব। আমারও তাই সূর্যকে দেবতা বলে উপাসনা করবার ইচ্ছা হচ্ছে। আজকে সূর্য অস্ত যাবার আগেই আমি এই দ্বীপ ত্যাগ করতে চাই। বিমল বলল, ওই সময়ের মধ্যে যদি গুপ্তধনের সন্ধান না মেলে? তাহলেও আমি পিঠ টান দেব। আবার এখানে রাত্রিবাস অসম্ভব। বেশ, তাহলে সময় থাকতে থাকতে তাড়াতাড়ি পা চালিয়ে চলুন। সকলেই আবার সেই পঞ্চ নারকেল কুঞ্জ এবং বাঁশঝাড়ের কাছে গিয়ে দাঁড়ালো। ছেঁড়া ম্যাপে যেরকম যেরকম বোঝানো হয়েছে তারা ঠিক সেইভাবেই এগোলো। তারা পৌঁছলো একটি পাহাড়ের নিচে। এবার লেখা আছে নিচের দিকে যেতে হবে। দেখা গেল পাহাড়ের পাশ থেকেই রয়েছে একটি সংকীর্ণ রাস্তা। সেদিক দিয়ে তারা এগিয়ে চলল, কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ালো একটি ঝোপ। ঝোপটাকে তারা চটপট কেটে ফেলল, কিন্তু সামনে তো একটা নিরেট পাথর ছাড়া আর কিছুই নেই। বিমল একটু ভেবে ডায়নামাইটের স্টিক বসিয়ে দিল পাথরটার গায়ে। তারপর সেখানে অগ্নিসংযোগ করে সবাই পেছনে চলে এলো। ফাটল ডায়নামাইট। ভীষণ শব্দে কেঁপে উঠল পাহাড়টা, যেন আকাশ উঠল শিউরে, বাতাস হয়ে গেল স্তম্ভিত। আশা নিরাশার স্বপ্ন দেখতে দেখতে সবাই আবার ছুটে গেল সেইখানে। সর্বাগ্রে বিমল। সে আনন্দে চিৎকার করে উঠল। ডায়নামাইটের প্রতাপে যেখানে ঝোপ ছিল সেখানে পাহাড়ে খানিকটা অংশ উড়ে গিয়েছে এবং বেরিয়ে পড়েছে একটা অন্ধকার গুহামুখ। গুহার মুখ থেকে নিচের দিকে নেমে গেছে একটা সংকীর্ণ সিঁড়ি। বিমল বলল, গুহার ভেতরে নিশ্চয়ই বাস করছে অন্তত 3 শতাব্দীর পুরাতন নিবিড় অন্ধকার। বলছে আমাদের এখন গোটা দিয়ে পেট্রোলে লণ্ঠন জানাতে হবে। সুন্দরবাবু হঠাৎ কিঞ্চিত বিমর্ষ হয়ে সন্দিগ্ধ কণ্ঠে বললেন, ভাই জয়ন্ত, মনে আছে পদ্মরাগ বুদ্ধের খোঁজে এমনি এক গুহায় ঢুকে আমরা কি ভয়ানক বিপদে পড়েছিলাম? মনে আছে বই কি? এখানেও যদি সেরকম কোনো বিপদ আপদ থাকে? আশা করি এখানে সেরকম কিছুই নেই। নেই বললেই সাপের বিষ থাকে না নাকি? তাহলে আপনি এখানে বসে বায়ু সেবন করুন, আমরা গুহার ভিতরে নেমে যাই। দুত, তা কি বলছি নাকি? আমিও গুহার ভেতরে যাব, তবে তোমাদের আগে নয়, সকলকার পেছনে। অর্থাৎ বিপদের সম্ভাবনা দেখলে সর্বাগ্রে দৌড় মারতে পারবেন আপনি। ঠিক তাই হে, ঠিক তাই। সত্যি কথা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। হলামই বা পুলিশের লোক। জানোই তো প্রবাদ বিধান দিয়েছে, চাচা আপন প্রাণ বাঁচা। কুমার পেট্রোলের লণ্ঠন নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। তাদের আগে আগে বাঘা এবং তাদের পরে যথাক্রমে জয়ন্ত, মানিক ও সুন্দরবাবু। সিঁড়ি শেষ হলো। সামনেই আসল গুহা, আকার তার মাঝামাঝি। প্রথমেই দৃষ্টি আকর্ষণ করল এক ধারণাতীত বিভৎস দৃশ্য। নরকঙ্কাল, নরকঙ্কাল আর নরকঙ্কাল। গুহার চারিদিকেই নরকঙ্কাল। শুভ্রতা সুন্দর, কিন্তু নরকঙ্কালের শুভ্রতা যে এত বিভৎস হতে পারে সেটা তারা আগে স্বপ্নেও ভাবতে পারেনি। গুহার পাথুরে মেঝের ওপর পড়ে রয়েছে রাশিকৃত কঙ্কাল, কেউ চিত হয়ে, কেউ উপুর হয়ে, কেউ পাশ ফিরে, আবার কেউ গুটিসুটি মেরে। কোনো কোনো কঙ্কাল পা ছড়িয়ে বসে আছে দেওয়ালে ঠেস দিয়ে। তাদের মুন্ডগুলো খসে পড়ে আছে গুহাতলে। মানিক অভিভূত কণ্ঠে বলল, সুন্দরবাবু, এই সেই যক্ষিণীরা। আহা অভাগীর দল! সারাঙ্গানি এদের রেখে গুহামুখ বন্ধ করে দিয়ে চলে গিয়েছিল, আর এরা অনাহারে অসহায়ভাবে কাঁদতে কাঁদতে তিলে তিলে ছটফট করতে করতে আত্মসমর্পণ করেছিল মৃত্যুর কাছে। এদের নিঃশ্বাসও হয়তো এখানেই বন্দী হয়েছিল এতক্ষণ। আজ জীবন্ত আমাদের নিঃশ্বাসের সঙ্গে মিলিত হলো তাদের অন্তিম নিঃশ্বাসের। সুন্দরবাবু বিস্ফারিত চক্ষে যাতনা ভরা কণ্ঠে বললেন, মানিক, আর বলো না, আমি আর সহ্য করতে পারবো না। গুহার ভেতরের একধারে ছিল 10-12টা বড় বড় সেকেলে সিন্দুক। বিমল একে একে গোটা চারেক সিন্দুকের ডালা খুলে ফেলল। প্রত্যেকটাই পরিপূর্ণ। কোনোটায় রয়েছে নানাদেশি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, কোনোটায় রয়েছে রকম রকম মূল্যবান রত্ন, কোনোটায় রয়েছে খাঁটি সোনার বাসন কোষণ, এবং কোনোটাতে রয়েছে রৌপ্য নির্মিত অনেক রকম জিনিস। বিমল প্রায় বদ্ধস্বরে বলল, কুমার, আর কোনো সিন্ধুক খোলবার শক্তি আমার নেই।
যা দেখছি এত ঐশ্বর্য একসঙ্গে দেখবার কল্পনাও কোনোদিনও করিনি। জয়ন্ত বেদনা বিদীর্ণ কণ্ঠে বলল, এখানকার সব ঐশ্বর্যের সঙ্গে মাখানো রয়েছে অসংখ্য হতভাগ্যের অশ্রুধারা। আর কিছু দেখবার ইচ্ছে আমার নেই। সুন্দরবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, মনে হচ্ছে এখনই পাগল হয়ে যাব, একেবারেই পাগল হয়ে যাব। ওহ! অনেক শিউরে উঠল। গুপ্তধন এমন ভয়ঙ্কর, চলুন আমরা বাইরে পালিয়ে যাই। তারা বেরিয়ে এলো গুহা থেকে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেবো। এরকম অ্যাডভেঞ্চার গল্প আর গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।